তাজদার একটা একটা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো। শায়না, তিতলি আর তৌসিফের সাথে লুডো খেলায় মগ্ন। আরও 10-12 মিনিট লাগবে খেলা শেষ হতে। এই মুহূর্তে টান টান উত্তেজনা, খেলা ছেড়ে ওঠা যাবে না। তৌসিফ বলল, সাহেব এসেছেন, তোমার চলে যাওয়া উচিত। শায়না বলল, তাহলে মেনে নিন, আমি জিতলাম। তিতলি বলল, তা হবে না, তা হবে না, আমি জিতব। শায়না বলল, তাহলে উঠব না, আমি জিতব, জিততেই হবে, জিতেই উঠব। এই মুহূর্তে অন্যদিকে মনোযোগ দেয়া কঠিন। বলা যায় যে যেভাবে পারছে নিজেদের ব্যস্ত দেখাচ্ছে। তাজদার সিদ্দিকী বাড়িতে ফিরেছে, এটা নিয়ে আপাতত কোনো কথাবার্তা নেই। যা হওয়ার তা বাড়িতে তার পা রাখার আগেই হয়ে গেছে। খেলায় শেষমেশ শায়নাই জিতল। কিছুক্ষণ পর তৌসিফও জিতে গেল। শেষমেশ তিতলি হেরে গেল। সে তৌসিফের শার্ট চেপে ধরে বলল, আরেকবার খেলবো, আমি জিতলে তারপরে খেলা শেষ হবে। তৌসিফ বলল, আবারও মার খাবি, সাবধান। না, আমি শোধ করব। বেশ বেশ, শায়না তুমি যাও, সিদ্দিক সাহেব নইলে কেলেঙ্কারি শুরু করে দেবে। শায়না রান্নাঘরে চলে গেল। গরুর দুধ যা ছিল সবগুলো দিয়ে চা বানিয়ে ফেলা হয়েছে। শায়না ঝিমলিকে জিজ্ঞেস করল, ভাবি, ফ্রিজ থেকে দুধের বোতল বের করব? চা তো বানানো শেষ। শায়না বলল, কফির জন্য? ঝিমলি বলল, ও হ্যাঁ, মেজো ভাই এসছে শুনলাম, আম্মাকে জিজ্ঞেস করব? জেহেরা বেগম এসে দুধের বোতল বের করে দিল। বরফ হয়ে আছে। শায়না বলল, এগুলো তো তরল হতে অনেক সময় লাগবে। জেহেরা বেগম বলল, আগে জানলে তো বের করে রাখতাম, চা খাবে কিনা জিজ্ঞেস করো। শায়না বলল, আচ্ছা নিয়ে যাই। সে কাপে চা ঢেলে নিল। লেয়ার পরোটা ভাজা হয়েছে। তাজদার সিদ্দিকী তেলের নাস্তা খাবেন না এখন। সে প্লেটের ওপর কাপটা রেখে বিস্কুটের বয়ম খুলল। 2-3 রকমের বিস্কুট আছে সেখানে। সে এক র্যাপার বিস্কুট তুলে নিল প্লেটে। জেহেরা বেগম বলল, তাজ লেক্সাস খায় মাঝে মধ্যে, ওখান থেকে 2 প্যাকেট নাও। শায়না ওনার কথা মতো লেক্সাস বিস্কিটের প্যাকেট থেকে ছোট ছোট 2টো প্যাকেট প্লেটে তুলে নিয়ে ছোট ট্রেতে তুলে নিল সব। তারপর মাথায় ঘুমটা তুলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। পথে তিতলির সাথে দেখা। সে র্যাপার থেকে বিস্কুট তুলে নিয়ে মুখে পুরে দিল। শায়না হাসল। তিতলি তার সাথে হেসে নেচে কুদে রান্নাঘরের দিকে চলে গেল। পথিমধ্যে আবার তৌসিফের সাথে দেখা। তৌসিফ হেসে বলল, অল দ্য বেস্ট। শায়না বলল, আপনি রেডি থাকুন, হুকুম আসতেছে। আর মনে করে দিও না। শায়না এবার হেসে ফেলল। তারপর নিজের ঘরে ঢুকলো ধীর পায়ে হেঁটে। টেবিলের উপর আস্তে করে ট্রেটা রাখল। তাজদার সিদ্দিকী এখনও ওয়েস্ট কোটটা খোলেনি। শায়নার উপস্থিতি টের পেয়ে কোনার চোখে তাকালো। শায়না টেবিলের সাথে কোমর ঠেকিয়ে দাঁড়ালো। তাজদারের দিকে তাকাতে তাকাতে বিস্কিটের গায়ে কামড় দিল। তাজদার ওয়েস্ট কোটটা খুলছিল, ঠিক তখনই শায়না গলা ছাড়ল। তাজদার তার দিকে সরাসরি তাকালো। শায়নার ইশারা বুঝেও না বোঝার ভান করে ওয়েস্ট কোটটা রেখে দিয়ে হাতের ঘড়িটা খুলতে লাগলো। শায়না কাপটা নিয়ে ততক্ষণে তার সামনে হাজির। কাপটা বাড়িয়ে দিতেই তাজদার তার দিকে তাকালো। গলা ছেড়ে বলল, আমি ফ্রেশ হওয়ার আগে চা খাবো? শায়না পাল্টা প্রশ্ন করল, ফ্রেশ হয়ে এসে ঠান্ডা চা খাবেন? তাজদার কাপটা হাতে নিল। শায়না বলল, আবার ঢেলে দেবেন না যেন, শ্বশুরবাড়ির কাপ ভাঙতে আমার মায়া হয়। তাজদার তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। শায়না মনে করিয়ে দিল চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাজদার চোখ সরিয়ে চাপের কাপে চুমুক বসালো। শায়না আবারও আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। প্রশ্ন করল, তো কোথায় ছিলেন এতদিন? তাজদার গম্ভীর মুখে উত্তর দিল, আমার থাকার জায়গার অভাব নেই। জায়গাটা কোথায়? ঢাকায়। ভালোই। তাজদার যান্ত্রিক স্বরে ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, ইউ মিসড মি শায়না মমতাজ? শায়নার ঠোঁটের কোনায় একটুখানি হাসির রেখা খেলে দিল। সে মিথ্যেই বলল, ইয়েস। আফটার অল বিয়ে করা বর, মাথার চুল আর গালের দাড়ি টাড়ি দেখছি বেড়েছে বেশ। ব্যাপারটা দেখার মতো, ইন্টারেস্টিং। তাজদার গালে হাত দিয়ে দাড়ি চুলকাতে চুলকাতে বলল, ভাবছি রবীন্দ্রনাথ সাজব। শায়না বলল, ইয়োর লাইফ ইয়োর চয়েস। তাজদার সাথে সাথে বলল, এক্স্যাক্টলি। অবশ্য আমার চয়েস দারুণ। শায়না তার চোখের দিকে তাকালো। তাজদার বলল, সামনেই তার জলজান্ত প্রমাণ দাঁড়িয়ে আছে। শায়না মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস। হাসি নয়, যেন ধারালো খঞ্জর। শায়না জানতে চাইল, খঞ্জর? ইয়েস, নো ডাউট। আপনার কি কেটে নিয়েছে? মাথা, মগজ, সামনে আরও কিছু কেটে নেওয়ার ধান্দা চলছে।
শায়না আরও হেসে বলল, আগে বলবেন না অস্ত্র আমার কাছেই আছে? তাজদার সিদ্দিকী গম্ভীর মুখে বলল, জানতাম তুমি এটা জানার পর এর সদ্ব্যবহার করবে না। শায়না চায়ের কাপটা তার হাত থেকে নিয়ে ফেলল, বলল, বাইরে থেকে যে পারফিউম গায়ে মেখে এসেছেন সেটা ধুয়ে ফেলা হোক, সামনে দাঁড়ানো যাচ্ছে না। তাজদার বুঝে ফেলল তার ঘামের গন্ধকে বোঝাচ্ছে শায়না মমতাজ, তার ঘাম নিয়ে যত আপত্তি। এদিকে অন্যান্য মেয়েরা বরের গায়ের ঘ্রাণকে পারে না পারফিউম হিসেবে ইউজ করতে। সে গম গম করে বলল, আমার ঘাম নিয়ে এই ধরনের কথাবার্তা আমি শুনতে চাই না শায়না মমতাজ, রেস্ট্রিকশন দেওয়া রইল। শায়না রসিকতা করে বলল, আপনার ঘামও দেখছি অপমানিত বোধ করে। সরি, আপনি একটা কাজ করুন, নিজের শার্টটা খুলে নিজে একবার শুকে দেখুন। তাজদার সিদ্দিকী ভীষণ অপমানিত বোধ করল। অপমানিত বোধ করলে তার চেহারার রং এইভাবে পাল্টে যায়। শায়না মনে মনে হাসল, বলল, আপনি জানেন মেয়েদের সবচেয়ে প্রিয় ঘ্রাণ কোনটি? তাজদার তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো, যেন শায়না মমতাজ তাকে এখনই কোনো একটা পারফিউমের নাম বলবে। সে বলল, আই ডোন্ট থিঙ্ক তোমার পছন্দের কোনো পারফিউমও আমার গায়ে মাখলে তুমি তা অ্যাপ্রিসিয়েট করবে। শায়না বলল, আমার মুড নষ্ট, আনসারটা করতে পারলাম না, সরি। তাজদার সোজা সাপটা বলল, আমি আজকে গোসল করব না, ডিসিশন ফাইনাল। শায়না ট্রে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বিছানা থেকে ঠেলে ফেলে দেব, প্রমিস। তাজদার বোতাম খুলতে খুলতে আয়নার দিকে তাকালো। তাজদার বাসায় রাতের জন্য আলাদা করে সবজি রান্না করতে হয়েছে তেল মরিচ কম দিয়ে। সে একটু কাঁচা থাকে এমন সবজি খেতে পছন্দ করে। শায়নাও এমন, বরবয়ের পছন্দের মিল আছে এদিক থেকে। তাই সবজি রান্নার কাজটা শায়নাকেই করতে হলো। তাজদার ঝোল দিয়ে রান্না করা মাছ খেতে পছন্দ করে না, তাই তার জন্য কয়েক টুকরো ভাজতে হলো। রোশনারা জানতে চাইলেন, এতদিন কোথায় ছিল বলেছে? ঢাকায়। সন্দেহ ঠিকই ছিল। কিছু বলেছে তোমাকে? না। শায়না ছোট ছোট ওলকচু, পটল, কাঁকরোল, কয়েকটা ছুরি, শুটকি দিয়েছে। 1 কেজি 1200 টাকা নিয়েছে শুটকিগুলো। তরকারিতে কয়েক টুকরো দিলে ভীষণ স্বাদ আসে। এখানে শুটকি ছাড়া তরকারি কেউ খায় না বললেই চলে। শায়না তরকারিটা রেঁধেছে, আর আমরা দিয়ে চিংড়ি মাছ রেঁধেছে, সাথে কয়েক টুকরো রুই মাছ ভুনা করেছে। এদিকে তাসনুভা ঘর থেকে বেরিয়ে হয় না ইদানিং। রোশনারা তাকে বলছে, সব তোমার জন্য হয়েছে। বিয়ের কথা ঠিকঠাক হলে মেয়েদের একটু সাবধানে থাকতে হয়। তাসনুভা ভীষণ বিরক্ত। ওই বাড়িতে বউ হয়ে যাওয়াটা তার জীবনের মাইল ফলক নয় অফকোর্স, বরং একটা কমিটমেন্টে জড়ানোর আগে তাদের স্বরূপটা দেখে ফেলাটা তার জন্য এক প্রকার ব্লেসিং। সে এবার সেন্ট মার্টিনে গিয়ে এনজয় করবে বন্ধুবান্ধব নিয়ে। কে তাকে আটকায় সে দেখবে। তিতলি আর শায়না মিলে টেবিল সাজিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর সেখানে তৌসিফ এলো। ঢাকনা উল্টে চিংড়ি দেখার পর তিতলির দিকে তাকিয়ে বলল, সঙ্গী হইলে চিংড়ির ভাগ পাইবেন। তিতলি হেসে বলল, 2টা তুলে নাও। তৌসিফ চামচে করে চিংড়ি মাছ তুলে একটা তিতলির দিকে বাড়িয়ে দিল, আরেকটা নিজের মুখে। তিতলি আরেকটা নিয়ে জোরাজোরি করে শায়নার মুখে ঢুকিয়ে দিল। খেতে খেতে বলল, চোরদের সঙ্গ দেবে কিন্তু নিজে সাধু সাজবে, তা হয় নাকি? শায়না চিংড়িটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। ঠিক তখনই তাজদার এলো। তৌসিফকে বলল, বাড়ির বাকি সদস্যরা কোথায়? তৌসিফ শায়নার দিকে তাকালো। চিংড়ি মাছটা এখনও খাওয়া হয়নি। শায়না তো একটুও চিবোয়নি এখনো। সে তিতলির দিকে চেয়ে রইল। তিতলি চিংড়িটা গালের একপাশে রেখে কিছু বলার চেষ্টা করবে, ঠিক তখনই জেহরা বেগম হাজির। তিতলিকে গাল নাড়তে দেখে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো কি চিবোচ্ছ? যাও, সবাইকে ডেকে নিয়ে আসো। তিতলি মাথা দুলিয়ে দ্রুত গা ঢাকা দিল। তৌসিফ আর শায়না ফেঁসে গেল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। শায়নার তো লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। অসভ্য দুটো, তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। তাজদার চেয়ারে বসতে বসতে দুজনের দিকে তাকালো। শায়না তার পাশে এসে বাসনে ভাত বাড়িয়ে দিতে লাগলো। তৌসিফও চেয়ার টেনে বসেছে। শায়না তাকেও ভাত দিতে লাগলো। তৌসিফ তার দিকে তাকিয়ে কোনো মতে হাসিটাকে আটকে রাখার চেষ্টা করেছে। তাজদার কপাল কুঁচকে বলল, এই তুই হাসছিস কেন? তৌসিফ সোজা হয়ে বসল, বলল, কই না তো। শায়না চিংড়িটা খাওয়া শেষ করে বলল, এখান থেকে দিচ্ছি, দাও। তাজদার তৌসিফের দিকে তাকিয়ে বলল, এই তোর বাপ জ্যাঠা কোথায়? আসছে নাকি আমার সামনে বসে খেতে চাইছে না? পরে খাবে বোধহয়। পরে তো খাবেই, আমাকে ফেস করার সাহস ওদের আছে? ওদের পলিটিক্স আমি ধরে ফেলেছি, তাই ওরা আমার সামনে সহজে আসবেই না। রাহান এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, কখন এলি? দেরি হয়েছে। জার্নি করে এসেছিস?
খেয়ে দিয়ে একটু ঘুমা। আমি ঘুমালে সব সলভ হয়ে যাবে। তুই সলভ করার চেষ্টা করেছিস কখনো? তাজদার খাওয়া থামিয়ে বলল, সলভ করার পথটা বন্ধ করেছে কে? ঝিমলি এসে বলল, থাক না, আপনারা ভাই ভাই এসব তর্ক করে কি সমাধান করবেন? তাজদার খেয়ে দিয়ে ঘরে চলে গেল সোজা। দাদিমা এসে বিছানায় বসল। বলল, বউ বিছানা টিছানা ঠিকঠাক করে রেখেছে, মেজাজ ঠান্ডা করে ঘুমাও। এইসব নিয়ে আর কোনো কথাবার্তা তুলো না। পরের মেয়ে কি ভাববে? ভাববে ওরা নিজেরা ঠিক নেই, আবার আমাদের দোষ ধরে। পরের মেয়ের সামনে মাকে নিয়ে কটূক্তি করা ভালো কাজ নয় দাদু ভাই, মা তো কষ্ট পাবে। তাজদার ল্যাপটপ বন্ধ করে দাদিমার দিকে তাকিয়ে বলল, 4 সন্তানকে 4 চোখে দেখলে এরকম কষ্ট তো পাবে। ওই মহিলা আর তার স্বামীর সমস্ত পলিটিক্সের শিকার আমি। আমি এতদিন কোথায় ছিলাম তাদের কোনো মাথা ব্যথা ছিল? তুমি তো তার সাথে কথা বলো না, ফোন ধরো না। তাজ, কথা বলা কে আগে বন্ধ করেছে? মহিলা আমার সাথে কথা বলা বন্ধ তো করবেই, তার আগে আমাকে মুখ দেখানো বন্ধ করে দেবে। বয়স তো কম হচ্ছে না, তিনি এখনও ওইসব বাচ্চামো আচরণ কেন ছাড়ছেন না? মা বলে আমি অনেক কিছু তাকে ছাড় দেই, দোষ ত্রুটি বলি না, কিন্তু আসল কালপিট উনি আর ওনার স্বামী। আমি কোনো ভুল করলে তার মেন কাজ হবে সেই ভুলটাকে আরও প্রকট করে তোলা। কিয়া, এই ফ্যামিলি পলিটিক্স কি আজকের? শেষে তাজদার গলার আওয়াজ বেড়ে এলো। দাদিমা ভড়কে গেছেন, এসেছেন শান্তভাবে কথা বলার জন্য। এখন মনে হচ্ছে না আসাটাই উচিত ছিল। তৌসিফের ঘরের সামনে দাঁড়িয়েছে সবাই জটলা পাকিয়ে। ওখানে দাঁড়িয়ে তাজদারের কথাগুলো শোনা যাচ্ছে। যেহেতু সে বড় বড় করে কথা বলছে, রসনারা নিজের বুকে কিল মারছেন। তিতলি ঝিমলি আটকাতে চাইছে, কিন্তু থামছে না। শাইনা ভীতু হয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি হচ্ছে এই বাড়িতে? সে এখানে বউ হয়ে না এলে এইসব কথা জানতেই পারত না। জেহরা বেগম রুক্ষ স্বরে তাকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে থামতে বলো, মাকে চলে আসতে বলো ঔষধ খাওয়ার জন্য। ছেলেটা ওর মাকে মেরেই ছাড়বে। সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে ঢুকে এসে বলল, দাদু আপনাকে ডাকছে ছোট মা। হ্যাঁ যাচ্ছি, ওষুধটা খাওয়া হয়নি। উনি বেরিয়ে যেতেই শায়নার দরজা বন্ধ করে দিয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস রাগে ফুঁপে উঠেছে। শায়না বলল, ছাদে যাবেন? তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। শায়না বলল, ওখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন। তাজদার বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি আমার বিরোধী দলের সদস্য। তুমি তোমার শ্বশুর শাশুড়ির দোষ দেখবে না, দেখবে আমার সব দোষ আমার, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। আর আমি বুঝে গেছি মহিলা আর তার স্বামী আমার উপরে এর শোধ তুলেই ছাড়বে, কারণ আমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করিনি। ইটস এ ডার্টি পলিটিক্স। শায়না মমতাজ, তুমি এসব বুঝবে না। ওরা তোমাকেও আমার বিরুদ্ধে নিয়ে যেতে পেরেছে। বড় আম্মু কষ্ট পাচ্ছে, আপনি ভেবেচিন্তে কথা বলুন। আশ্চর্য, বুকে কিল মারছে তাই তো? এটা তার স্বভাবগত বৈশিষ্ট্য। সে রুমের দরজা বন্ধ করে বসে থাকবে, বুকে কিল মারবে, সিজদায় পড়ে যাবে, আমার মুখও দেখবে না, মুখ দিয়ে আমার নামও নেবে না। শি ইজ এ মোস্ট ডেঞ্জারাস লেডি ইন দিস ফ্যামিলি। যেন আমি তার পেট থেকে জন্মগত শত্রু বের হয়েছি। শায়না বিছানায় উঠে বসল। না, এই লোকটার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তার চিল্লাচিল্লি কথা কাটাকাটি করার এনার্জি নেই, বলতে থাকুক। সে কোলে বালিশ টেনে নিয়ে গালে হাত চেপে তাজদারের সব কথা শুনে যেতে লাগল। তাজদার কিছুক্ষণ পর তার বসার ধরন পরখ করে কপাল কুঁচকে তাকালো। কথা থামিয়ে দিয়ে বলল, এভাবে বসে কি শুনছ? আপনি যা বলছেন। তাজদার মুখ ফিরিয়ে নিল। শায়না বলল, যা বুঝলাম আপনার আসল শত্রু আপনার এই মুখ। শুধু মুখের কথা দিয়ে আপনি 1000টা শত্রু বানিয়েছেন। তাজদার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, তার মধ্যে তুমিও একটা। ভবিষ্যতে তুমিও এই সবই করবে। তুমি তোমার শাশুড়ির থেকে আরও বেশি বাড়বে। শায়না এখনও গালে হাত দিয়ে বসেই রইল। তাজদার চোখের উপর হাত রেখে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর হাত সরিয়ে দেখল শায়না একই ভঙ্গিতে বসে আছে। সে কপালটা আগের চাইতে 10 গুণ কুঁচকে ফেলে বলল, তুমি এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছ? শায়না বলল, দেখছি আর কি। কি দেখছ? কোনো ভনিতা করবে না বেয়াদব। শায়না হেসে উঠে বলল, মানে আপনি যে পরিমাণে আপনি কোনো দিন মেয়েদের প্রেম বিনোদন করেননি? আবার কি? মানে অসহ্যকর, বিরক্তিকর। ওইসব বিনোদন টিবেদন বখাটেদের কাজ। শায়না হেসে বলল, ভুল বলছেন। আপনি অমন ছেলে নন
যাকে দেখলে মেয়েরা প্রেমে পড়বে। মেয়েরা প্রেমে পড়ে কেয়ারিং সাপোর্টিং পুরুষের ওপর। আমি ওইসব প্রেমিক ম্যাটেরিয়াল না, আমি হাজব্যান্ড ম্যাটেরিয়াল। শায়না ফিক করে হেসে উঠল, হাসতেই থাকলো। তাজদার বলল, পাগল নাকি, থামো। শায়না হাসি থামানোর চেষ্টা করে বলল, আপনি না সত্যি। কি সত্যি? শায়না হাসতে হাসতে বলল, হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ মানুষ বউ পাগল হয়। আমাকে এখন পাগল হতে বলছো? শায়না গালে হাত চেপে হেসে বলল, তার আগে প্রেমে তো পড়তে হবে। বাইরের ভাষায় ভালোবাসাও বলে একটা কথা আছে, ওইসব বাসা টাসাও আসতে হবে। তোমার কি মনে হয় যার এত এত ডিগ্রি আছে সেই সামান্য কাজটুকু পারবে না? শায়না বলল, আপনার কাছে প্রেম ভালোবাসা এইসবের মানে কি? এইসব কি বাজারে পণ্য যে চাইলেই নিজের মধ্যে ধারণ করা যায়? তাহলে? শায়না বালিশে মাথা রেখে শুয়ে পড়ল, বলল, এইসব প্রেম ট্রেম খুব বড় একটা ফাঁদ, যে পড়েছে সে আর উঠতে পারেনি। আমি জানি আপনি জেনে শুনে এইসব ভুল কাজ করতে যাবেন না, কারণ বুদ্ধিমানরা প্রেমে পড়ে না। তাজদার সিদ্দিকী বলল, ওহ জাস্ট শাট আপ শায়না মমতাজ। তাজদার সিদ্দিকী পারবে না এমন কোনো কাজই নেই। শায়না বলল, আচ্ছা তাহলে মাটিতে ঘুমিয়ে দেখান তো। এইসব না বলে সিরিয়াস কিছু বলো। শায়না কিছুক্ষণের জন্য ভাবুক হয়ে গেল, তেমন কিছু খুঁজে পেল না। শেষমেশ প্রশ্ন করল, আপনার প্রিয় সিনেমার নাম কি বলুন তো? পারলে কি দেবে? চাওয়ার মতো কিছু চাইলে। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে গদগদে কণ্ঠে বলল, আকাশ ছোঁয়া ভালোবাসা। শায়না বলল, প্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহেদ। শায়না চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ফেসবুক আইডি থেকে জানতে পেরেছে। ওই লোক কি চালাক রে বাবা। তাজদার বলল, ওয়েল এবার আমি চাওয়ার কথা বলি। শায়না জানে কি চাইবে। সে বলল, জানি। তাজদার সিদ্দিকী তার উপর উঠে এসে বলল, ওই সিনেমাটা আমি দেখলাম। জঘন্য একটা সিনেমা। সেখানে জঘন্য একটা সিন আছে। ছাদ থেকে টুপ করে একটা দোলনা পড়ে, আর মেয়েটা দোলনার নিচে পড়ে সাপের মতো মোচড়ামুচড়ি করে। নায়িকাটা তার উপর দুলে দুলে গান গায়। আমি সেটা তোমার উপর এক্সপেরিমেন্ট করব, এটাই আমার চাওয়া। শায়না বলল, আহা, আপনার নিচে পড়ে এমনিতেই চ্যাপ্টা হয়ে আছি। দোলনা পড়লে সোজা মরেই যাব, কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নাই বাবা। তাজদার বলল, আমি যেটা বলি সেটা করি, বি রেডি। বলেই শায়নাকে সাপের মতো করে পেঁচিয়ে জড়িয়ে ধরল। শায়না রুটি বেলছে পিঁড়িতে বসে। এতগুলো রুটি কখন বানিয়ে শেষ করবে সে নিজেও জানে না। মা যখন বানাতো তখন সে বিরক্তিতে মুখ ঘুরিয়ে রাখত। আটার রুটি তো একদমই পছন্দ ছিল না। সে খেলে ওই নান রুটি খায়, তাও ডাল কিংবা মাংসের ঝোল দিয়ে। পাউরুটি খাই জেল দিয়ে কিংবা ডিম দিয়ে। রোশনারা আলু ভাজি করছেন, আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে সবাই। কয়েকটা ডিম পোচো করেছেন। শায়না রুটি বেলছে আর ঝিমলি পুড়াচ্ছে। রোশনারা দোকানের নান রুটি খায় না, ওনার নাকি ইস্ট আর সোডার গন্ধ খুব বাজে লাগে। ওনারা সবাই ময়দার নরম নরম রুটি খেতে পছন্দ করে। শায়না প্রায় 30টার উপর রুটি বেলে নিল। ঝিমলি বেশিক্ষণ চুলার সামনে দাঁড়াতে চায় না, স্কিনের ক্ষতি হয় বেশ। সেও বিরক্তি দেখালো রুটিগুলো পোড়াতে গিয়ে। জেহরা বেগম বলল, দোকান থেকে কিনে আনাই ভালো, সকাল সকাল রুটি বানানো ঝামেলার কাজ। জেহরা বেগম কিছুই বললেন না। আজকালকার মেয়েরা একদম কাজকর্ম করতে চায় না। শায়না রুটি বানিয়ে শেষ করে ফেলেছে। ঝিমলি এখনও একটা পোড়াচ্ছে। জেহরা বেগম শায়নাকে বলল, ওই চুলায় আর একটা তাওয়া বসিয়ে দাও। শায়না তাই করল। হাই হিটে তাওয়া গরম করে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে রুটিগুলো পুড়ে নিল। পোড়া শেষে শায়না পাউরুটি আর ডিম পোচ নিল প্লেটে করে। সে যেহেতু ময়দা রুটি খায় না, তাসনুফা এসে বলল, আমি প্লেটটা নিয়ে যাচ্ছি, তুমি আরেকটাতে নাও প্লিজ, আমার খিদে পেয়েছে। ডিম পোচ আর একটাই অবশিষ্ট ছিল। ঝিমলি নিজের খাবার নিয়ে টেবিলে বসে আস্তে আস্তে খাচ্ছে। শায়নাকেও আসতে বলল। শায়না ফ্রিজ খুলে দেখল ডিম নেই। জেহরা বেগম বলল, কি খুঁজছ? শায়না জানতে চাইল, ডিম আর নেই? না, শেষ হয়ে গেছে, আনতে হবে। কার জন্য? শায়না লজ্জায় আর বলতে পারল না। জেহরা বেগম যদিও বুঝে গেছেন। শায়না প্লেটে একটু ভাজি নিল। দুটো রুটি নিয়ে ঝিমলির পাশে বসে খেতে লাগলো। ঝিমলির পেট উঁচু হয়েছে। সে বোধহয় 6-7 মাসে পড়েছে। দেবরের বিয়ে উপলক্ষে এসেছিল, নইলে এর আগে বাপের বাড়িতেই ছিল। তার বাপের বাড়ি ঢাকায়। সে চট্টগ্রামে এসে মানিয়ে নিতে পারেনি। এখানকার কথাবার্তাও তেমন বুঝতো না। যদিও এই বাড়িতে বড়রা একে অপরের সাথে চিটাগাঙ্গা ভাষায় কথা বললেও ছোটরা চলতি ভাষায় কথা বলে।
বড়রাও ছোটদের সাথে চলতি ভাষায় কথা বলে, তাই ঝিমলির খুব একটা অসুবিধে হয়নি। কিন্তু এখানকার রীতিনীতি, খাবার দাবার, সংস্কৃতি সব কিছুর সাথে মিলিয়ে নিতে তার অনেকটা সময় লেগে গেছে। শায়না তার অনেকটা ছোট বলা যায়। সে মাস্টার্স পাশ করার পর বিয়ে করেছে। শায়নার পাতে ডিম পোস্ট না দেখে সে জানতে চাইল, তুমি না রুটি খাও না? শায়না ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে, যদিও ভীষণ রাগ হচ্ছে কেন যেন। বাড়িতে এমন হলে সে মায়ের সাথে রাগ দেখিয়ে একদম ঘরে গিয়ে বসে থাকত। মা মুখের সামনে প্লেট ধরে রাখত। এখানে এসবের কোনো মূল্য নেই, একটা ডিমই তো। রোশনারা এসে বলল, ডিম পোস্ট কার কম পড়েছে? জেহেরা বেগম বলল, শায়নার। তিনি কার প্লেট থেকে যেন ডিম পোস্টটা চামচে তুলে শায়নার প্লেটে দিয়ে প্লেটটা শিঙের উপর রেখে চলে গেল। শায়নার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সে উঠে গেল মুখে বাকি রুটিটা ভাঁজ দিয়ে। ডিমটা কড়াইয়ে রেখে দিয়ে সিঙ্কে থাকা প্লেটগুলো ধুয়ে ঘরে চলে এলো। ঘরে এসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলো। তাজদা সিদ্দিকী আসছে মনে হতেই পালঙ্কের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল পিঠ ঠেকিয়ে, চোখ দুটো সিলিংয়ের দিকে। আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে শাড়ির আঁচলে চোখের কোণার জল মুছে নিচ্ছে। রোশনারা কড়াইয়ের ডিমটা দেখে বলল, এটা কার? জেহেরা বেগম বলল, শায়না খায়নি। কার প্লেট না কার প্লেট থেকে দিয়েছ তাই মনে হয় খায়নি। বাপরে! রোশনারা ভীষণ অসন্তুষ্ট হলেন। তাজদার ঘরে আসতে আসতে তিতলিকে ডাকছে। তিতলি দৌড়ে দৌড়ে এসে তাজদারের সামনে দাঁড়িয়ে উকি দিল, জি ভাইয়া। শায়নাকে ডাক দাও। শায়না তো কিচেনে নেই। তাজদারের কপাল কুঁচকে গেল। তাহলে কোথায় যাবে? তুমি দেখে এসেছ নাকি আন্দাজে একটা কথা বলে দিলে? তিতলির মুখ চুপসে গেল। আমি ওকে কিচেনে দেখিনি, খুঁজে দেখো। বলো, আমি ডাকছি, যাও। তিতলি দৌড়ে দৌড়ে চলে গেল। আবার শায়না পালঙ্কের পেছন থেকে বের হলো। তখনই তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো, বলল, আপনি ওইদিকে লুকিয়েছিলেন এতক্ষণ? শায়না বলল, লুকোচুরি খেলার ইচ্ছে হচ্ছে? শায়না হাসার অনর্থক চেষ্টা করল, বলল, আপনার সাথে লুকোচুরি খেলে লাভ নেই, কারণ আমি লুকিয়ে পড়লে কারো সাধ্য নেই আমাকে খুঁজে বের করার। তাজদা সিদ্দিকী কপালটা আরও কুঁচকে বলল, চ্যালেঞ্জ করছো? শায়না তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার সাথে এভাবে কথা বলবেন না, কপালটা মসৃণ করুন। এভাবে কুঁচকে রাখতে রাখতে কপালটা কুঁচকে যাবে একদিন। তাজদা নিজেকে স্বাভাবিক করে বলল, ওকে ফাইন। শায়না বলল, আমি আপনার সাথে কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে চাই না। নিলে তো তুমি হারবেই। শায়না কুঁচকে থাকা বিছানার চাদর ঠিক করে নিতে নিতে বলল, আপনি হারবেন। লুকোচুরি খেলায় আপনাকে আমি জীবনেও জিততে দেব না। তাজদা সিদ্দিকী তার পেছনে এসে দাঁড়ালো, বলল, মানে তুমি বলতে চাইছো তুমি লুকিয়ে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না? শায়না তার দিকে ফিরে বলল, আমি চাই না এসব খেলায় জড়াতে। আপনাকে একটা প্রশ্ন করি। তাজদার এবার ভ্রু বাঁকা করে বলল, প্রশ্ন? শায়না সরাসরি প্রশ্নটাই করল, আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? অফকোর্স নিজেকে। আই লাভ মাই সেলফ। শায়না বলল, আপনি কি এটা বিশ্বাস করেন আপনি ছাড়া অন্য কেউ নিজেকে ভালোবাসতে পারে? অফকোর্স। তাহলে এটাও মাথায় রাখুন, আই লাভ মাই সেলফ অলসো। তাই আমাকে আমার মতো করে থাকতে দিন। তাজদার তাকে সমর্থন করে বলল, এটাই উচিত। মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। শায়না তার কথাটাই অবাক হলেও সেটা প্রকাশ করল না। ভেজা কাপড়গুলো হাতে তুলে নিতে নিতে প্রশ্ন করল, মা বাবা তার সন্তানকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না বলছেন? পারে না। স্বার্থ যতক্ষণ ততক্ষণ ওইসব ভালোবাসা মায়া মহব্বত। চোখের সামনেই তো জলজান্ত উদাহরণ আছে। শায়না চট করে তার দিকে ফিরে কাটকাট গলায় বলল, একদম আমার দিকে আঙুল তুলবেন না। আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবেসেছেন যে অন্য কারো দিকে আঙুল তুলে ফেলছেন? আপনাকে ভালোবাসার কথা আসছেই না এখানে। কিন্তু আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসি। তাদের কষ্ট দিয়ে কথা বললে সেই রাতে আমার আর ঘুম হয় না। তাদের কথা বাদ দিলাম, আপনার সাথে একটু রূঢ়ভাবে কথা বললে আমার খারাপ লাগে। এটার কারণ ভালোবাসা না, মানুষত্ব, যেটা আপনার নেই। আপনার একটা মুখ আছে, ওটা দিয়ে আপনি যাকে ইচ্ছে যা ইচ্ছে বলতে পারেন, বলে দিতে পারেন। আপনি ভেবে নিচ্ছেন যে আপনি সারা জীবন এভাবে গর্জন তর্জন করে সবাইকে সোজা করে রাখতে পারবেন। আপনি মনে করছেন এটা আপনার জিত, আসলে এটা আপনার হার। আপনি প্রতিনিয়ত সবার কাছ থেকে একটু একটু করে দূরে সরে গেছেন।
যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবেন? তাজদার খুব সাবলীল প্রশ্ন করল। আমার মানুষত্ব নেই? শায়না বলল, অভাব আছে। মানুষত্ব নেই তাই আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না। শায়না বলল, আমি আপনার সাথে এই টপিকটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তাজদার তার হাত ধরে ফেলে বলল, ভালোই তো লাগছে, এসো আরও কথা বলি। বলেই শায়নার হাতে থাকা সব কাপড় চোপড় নিয়ে বিছানার উপর রেখে দিল। শায়না বলল, আহারে, কাপড়গুলো ভেজা হোক। বলেই শায়নাকে নিজের মুখোমুখি বসিয়ে দিল। সে বলল, অলরাইট, কথা ছিল ভালোবাসা নিয়ে। শায়না বলল, কচু নিয়ে। আপনার মুখে একদম যাচ্ছে তাই লাগছে শব্দটা। কারো মুখে একটা শব্দ এত বিচ্ছিরি শোনাতে পারে, আপনাকে না দেখলে বুঝতামই না। তাজদার তাকে ধমক দিয়ে বলল, শায়না মমতাজ, চুপ করে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। শায়না চুপ করে বসল। বলল, বলুন, সময় 20 মিনিট। তাজদার প্রশ্ন করল, আমি তোমাকে চাই, এটা কি? শায়না সোজাসাপটা বলল, মোহ, যা খুবই শেষ হতে যাচ্ছে। তাজদার জানতে চাইল, তারপর ফলাফল? আমাকে খুব বিরক্ত লাগবে। যারা কাউকে ভালোবাসে না তারা অন্যের প্রতি বেশি দিন মুগ্ধতা ধরে রাখতে পারে না। তাজদার তার দিকে সরু চোখে তাকালো। শায়না বলল, একদম এভাবে তাকাবেন না, আমি এইসব পছন্দ করি না। বলেই সে চলে যাচ্ছিল। তাজদার তার হাত ধরে তাকে মুখোমুখি এনে বলল, আমার কি মনে হয় জানো শায়না মমতাজ, তোমার প্রতি আমার মুগ্ধতা কমার বদলে আরও বেড়ে যাবে। এটা অবশ্য আমার জন্য খুব খারাপ হবে। শায়না বলল, আমাকে কুঁচকে যাওয়া চামড়াই আর সাদা চুলে দারুণ দেখাবে তা আমি জানি। ও নো শায়না মমতাজ, তুমি বুঝতে পারছো না, এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে। শায়না ব্যস্ত স্বরে বলল, আপনার মতো আইনস্টাইনের সাথে আমার আর কোনো কথা নেই, আমার অনেক কাজ। তাজদার এবার রেগে গিয়ে বলল, আমি তোমাকে একটা কথা বলতেই চাই। শায়না শান্ত হয়ে বসে বলল, আচ্ছা ঠিক আছে, বলুন। তাজদার সোজাসাপটা তার জবাব, তার বক্তব্য পেশ করল, আমি তোমার সাথে কথা বলতে চাই। শায়না রেগে মেগে বলল, তো এতক্ষণ কার সাথে কথা বলছেন বাবু মশাই? তাজদার সিদ্দিকী ঠোঁটে কামড় দিয়ে হাসল। শায়নার নাকে ঠোকা মেরে বলল, তুমি একদম বুড়ি হবে, লাঠি হাতে নিয়ে ঠুকঠুক করে হাঁটবে, সেই দিনও আমায় বাবু মশাই বলে ডাকবে, ফাইনাল। শায়না বলল, কি চালাক! আপনার কি মনে হয় আমার অত ধৈর্য হবে আপনাকে অতদিন ধরে সহ্য করার? আমার তো মনে হয় আপনার অত্যাচারে আমি অকালেই মরে যাব। তাজদার ভাবুক হয়ে গেল কিছুক্ষণের জন্য। মরে যাওয়া এত সহজ? এত বড় একটা কথা কোনো লজিক, কোনো অ্যাঙ্গেল থেকে এ ধরনের কথা উচ্চারণ করে? সে চট করে তাকালো শায়নার দিকে, চোখ শুরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, শায়না মমতাজ, তুমি আমায় এখনও চেনো না। শায়না সাহসী হয়ে উঠল, বলল, কি চিনি না? তাজদার বলল, তাজদার সিদ্দিকী চায় না তাকে কেউ ভালোবাসুক, কারণ সে কাউকেই ভালোবাসে না। তারপর? কিন্তু সে যদি চায় কাউকে সে ভালোবাসবে এবং তাকে কেউ ভালোবাসুক, তাহলে এটা অসম্ভব কিছু নয়। মেজারমেন্ট হবে ইকুয়াল। শায়না বলল, ভালোবাসলে সব উজাড় করে দিতে হয়, ক্যালকুলেট করে ভালোবাসা হয় না বাবু মশাই। এটা আমার কথা না, এটা চরম সত্য। আপনার এই মেজারমেন্ট ভালোবাসার আমি নিকুচি করি। তাজদার চবর্গীয় শব্দ উচ্চারণ করল, তোমাকে আমি অন্যভাবে বোঝাই। শোনো, ভালোবাসা একতরফা হলে সেটা লেটেন্সি, অপেক্ষা করতে হয়। কিন্তু দুজনের মধ্যে যখন ভালোবাসা মিলে যায় তখন সেটা হাই অ্যাভেলেবিলিটি কানেকশন হয়ে যায়। যদি একজন চায় সে কাউকে ভালোবাসবে আর সেই মানুষটিও চায় তাকেও ভালোবাসা হোক, তাহলে এটা কোনোভাবেই অসম্ভব নয়। কারণ সত্যিকারের প্রেমের আর্কিটেকচার, সম্পর্কের ম্যাট্রিক্স শুধু তখনই পার্লামেন্ট হয় যখন দুজনের ফিলিংস ইকুয়াল হয়। ধরো দুজনেই ভালোবাসছে, সেই মুহূর্তে লোড ব্যালেন্স হয় সমানভাবে, দুজনের মনে ডেটা রিফ্লেক্ট হয়, আর প্রেম একেবারে ফেইল ওভার প্রুফ। শায়না তার এত লজিকের আগামাথা না বুঝে চলেই যাচ্ছিল। তাজদার তার বেনিটা ধরে ফেলল। শায়না মাথার পেছনে হাত চাপল, বলল, এগুলো রীতিমতো টর্চার মিস্টার তাজদার সিদ্দিকী। যতদিন না মোহ কাটবে ততদিন পর্যন্ত এই টর্চার চলতেই থাকবে। বলেই সে শায়নার বেনিটা তার শার্টের বোতামে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে দিল। শায়না হতাশ দৃষ্টিতে তাকিয়ে তার কাজ দেখতে লাগল। তাজদার নিজের কাজ শেষ করে সোজা শুয়ে পড়ল। শায়না তার বুকের উপর ঝুঁকে চুলগুলো ছাড়াতে লাগল। তারপর রাগত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এইসব বাদরামিগুলো যদি সবাইকে দেখাতে পারতাম
তাজদার মাথার পেছনে 2 হাত রেখে আরাম করে শুয়ে বলল, সবাই বলতো এমন স্বামী ঘরে ঘরে হোক। শায়না বলল, জি না, বলতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাজদার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অবশ্যই বলতো, কারণ তাজদার সিদ্দিকীকে তো একমাত্র শায়না মমতাজই ডিজার্ভ করে, অন্যরা না। শায়না বলল, এইসব কথাই মোটেও আমি খুশি হচ্ছি না। আমি খুশি হওয়ার মতো কোনো কথাই এখনও বলিনি মমতাজ। তুমি আমার ডেডিকেশন লেভেল সম্পর্কে জানো না। আমি যদি তোমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ি না, তোমার বাঁচার সুযোগ নেই। অল্পতেই তুমি হাঁপিয়ে উঠেছ। শায়না বিরক্ত হয়ে বলল, আমি কিন্তু বোতামগুলো সোজা ছিঁড়ে নেব। তাজদার বলল, তোমার যা ইচ্ছে করো, আমি ঘুমাই। শায়না চুলটা ছাড়িয়ে নিয়ে তাজদারকে জোরে একটা চিমটি কেটে নেমে যাচ্ছিল দ্রুত। তাজদার তাকে এক টানে নিচে ফেলে দিয়ে গায়ের উপর উঠে এসে বলল, আমি তোমাকে লন্ডনে নিয়ে যাবই। শায়না বলল, যদি কখনো মেজারমেন্ট ইকুয়াল হয়, সেদিন আপনি নিজেই এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। তাজদার বলল, তুমি আমাকে খুব এড়িয়ে চলতে চাও শায়না মমতাজ। শায়না বলল, যাতে এড়িয়ে না চলি তার জন্য রিসার্চ করুন, দয়া করে আমাকে ছাড়ুন এখন। তাজদার তাকে বলল, আমার রিসার্চ কখনো ফেল হয়নি, এবারও হবে না। শায়না বলল, অল দ্য বেস্ট। তাসনুভা ফিটফাট হয়ে সেজে গুজে বেরোচ্ছিল। উঠানে তাজদারকে দেখে আর বের হলো না। তিতলিকে বলল, ভাইয়া চলে গেলে আমাকে এসে বলবে। তিতলি বলল, ভাইয়া এত সহজে যাবে না। তাসনুভা ঘরের মধ্যে পায়চারি করছে। বন্ধু বান্ধব সবাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। তৌসিফ এসে ঘরে ঢুকে উকি দিয়ে বলল, সেজে গুজে এটা যাচ্ছে কই? তাসনুভা বলল, একটু দেখো না মেজু ভাইয়া সরেছে কিনা। তৌসিফ তার হাতের ফুটবলটা দেখিয়ে দেখিয়ে বলল, আমরা সবাই ফুটবল খেলছি, ভাইয়া ওখানেই থাকবে। তাসনুভা রোশনারাকে গিয়ে বলল, আম্মু একটু নিচে আসো, আমি উঠান পার হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। রোশনারা প্রথমে শুনল না কথা। তাসনুভা জোরাজোরি করে নিচে নিয়ে এলো। তাসনুভা ভয়ে ভয়ে উঠানে পা রাখলো। গোটা বাড়ি জুড়ে বাচ্চা কাচ্চা ছেলেপুলে যারা আছো সবাইকে নিয়ে 2 দলে ভাগ হয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে তাজদার। প্যান্ট গোড়ালির ওপর তুলে পায়ে পায়ে ফুটবলটা গোল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাসনুভাকে দেখল সে। আঙ্গুল তুলে ডাকল, এই নোভা। তাসনুভা চমকে গেল, মনে মনে বলল, উফ। সে ভাইয়ার দিকে ফিরল ধীরে ধীরে। তাজদার ফুটবল তৌসিফের দিকে ঠেলে দিয়ে হেঁটে হেঁটে এলো তার সামনে। বলল, তুমি যাচ্ছ কোথায়? গেট টুগেদারে। ঝড়ের দিনে তোমাকে বেরোতেই হবে? তাসনুভা মৃদু স্বরে বলল, সন্ধ্যার আগে চলে আসবো ভাইয়া। তাজদার কাটকাট গলায় বলল, নো ওয়ে, আমাকে বিকেলে থাকতে হবে, আমার একটা স্যার আসবেন। স্যার? কোনো প্রশ্ন না, যেটা বলছি সেটা করো, ভেতরে যাও, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, যাও। শেষের কথাটা গর্জে বলল তাজদার। তাসনুভা সোজা ছাতাটা বন্ধ করে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। ব্যাগ ছুঁড়ে মারল একদিকে, গায়ের ওড়না ছুঁড়ে মারল অন্যদিকে, চুলের ওপর আটকানো চশমাটা ছুঁড়ে মারল একদিকে, ছাতা ছুঁড়ে মারল অন্যদিকে। চেঁচাতে চেঁচাতে বলল, ঘরবন্দি করে রাখবে সবাই আমাকে, অসহ্য। আমি স্পষ্ট করে বলে দিয়েছি বিয়ে শাদী করব না। আমাকে যদি এইসব ব্যাপারে ফোর্স করা হয় আমি সোজা বাড়ির বাইরে চলে যাব। শায়না তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব। তিতলি তার ব্যাগ চশমা ওড়না খুঁজে নিতে নিতে বকছে, কাজ বাড়াবে সে, আর করতে হবে আমাকে। তাসনুভা রাগে দুঃখে চেঁচাচ্ছে। রোশনারা তাকে কষে একটা চড় মারল, বলল, বিয়ে তোমার হবেও না, বেয়াদব হয়েছে, সোজা ঘরে যাও। তাসনুভা রেগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রোশনারা শায়নাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ডিমটা খাওনি কেন তুমি? ওটা তাজদারের ছিল। শায়না চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যের না খাওয়া ডিম কেন সে খাবে? সেটা তাজদার সিদ্দিকীর না হয়ে অন্য কারো হতে পারত। তার জন্য বরাদ্দ থাকবে, তাহলেই সে খাবে, নয়তো নয়। এই ডিম না খাওয়ার ব্যাপারটা নিয়ে 10টা কথা রটেছে। সেটা শায়নার বাড়ি পর্যন্ত চলে গিয়েছে যে বউ তেড়ামি করে ডিম খায়নি। সেদিন শুক্রবার ছিল, অফ ডে থাকায় আনিসও বাড়িতে ছিল। রান্নাঘরে বসে সে মা দাদির সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিল। দাদির মুখে শায়নার ব্যাপারে সবটা শুনে সে বলল, বেশ করেছে। শাহিদা বেগম বলল, এইসব বলে ওকে লাই দিস না আনিস, তুইও বউ আনতে যাচ্ছিস, তোর বউ আমার সাথে এইসব করলে তোর ভালো লাগবে? আনিস পাল্টা প্রশ্ন করল, তুমি এইসব করতে যাবে কেন? ডিম সবার পোজ করবে, না খেলে সেটা পড়ে থাকবে। একজনের না খাওয়া ডিম কেন অন্যজন খাবে? তোমরা মেয়ে মানুষরা সহজ কথাটা কেন বোঝো না? অল্প কথায় সে বিরক্তিতে তেঁতে উঠে সেখান থেকে চলে গেল। আশরাফ এসে মোড়ায় বসল। সাবিনা জানতে চাইল,
আপনাকে চা দেব? দাও। তারপর মাকে বলল, আনিস ওই মেয়ের ব্যাপারে কি বলল? দাদিমা বলল, মেয়ের ছবি দেখে বলল বেশি ফর্সা। এরকম ফর্সা মেয়ে কি করবে? ওই মেয়ে নাকি এখানে এলে সবাইকে বাঁচবে। আশরাফ বলল, মেয়ের বাপ তো আমার পেছনে চীনে জোকের মতো লেগে আছে। ওকে দেখেছে নাকি কোথায়? ছেলের সম্পর্কে খোঁজটোজ নিয়েছে অলির হাটে এসে। সবাই নাকি বলেছে ছেলে ভালো, অনেক কষ্টে বড় হয়েছে, স্বভাব চরিত্র ভালো। এখন আমাকে ফোনের ওপর ফোন করেই যাচ্ছে। শাহেদা বেগম বলল, আনিসকে এইসব বলেছি আমি। ও বলল, বেশি আহ্লাদ দেখানো মানুষ বিপজ্জনক। মানুষের কথায় সহজে গলে যেও না আম্মা। আমি আর কি বলবো, ওইরকম মেয়ে নাকি ঘরে এসে সংসার করবে না। আশরাফ কথাটা শুনে হেসেই ফেলল। সাবিনাও তার সাথে সাথে হাসল, বলল, মেজু ভাই মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মেয়ে আরও বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। শাহেদা বেগম বলল, ও আশরাফ, এটা বাদ দে। একটা মধ্যবিত্ত ঘরের শ্যামলা চেহারার মেয়ে দেখ, একটু লম্বা চওড়া, চেহারায় শ্রী আছে, দেখতে আদর লাগে, অনার্স ডিগ্রি পড়ছে, এরকম কোনো মেয়ে হলেই হবে। আশরাফ বলল, ওকে জিজ্ঞেস করেছো কোনো পছন্দ আছে কি না? সে কথা তো বলেনি। বলে দেখো, হয়তো মুখে বলতে পারছে না। দাদিমা বলল, ধুর, ওই বেটাকে দিয়ে ওইসব কাজ হবে না। মেয়ে মানুষ মানে ঝামেলা বলা ছেলের কোনো মেয়ে পছন্দ করা থাকবে, এটা আমি মানব না। এদিকে শায়না বারান্দায় দাঁড়িয়ে উঠানে গোধূলি দেখছে। খেলতে খেলতে তাজদার দেখা মাত্রই হাত নেড়ে ডাকল, ওই মমতাজ। সবার চোখ শায়নার দিকে ঘুরে গেল। শায়না লজ্জা পেয়ে গেল। তাজদার হাতের ইশারায় বলল, নেমে আসো, তোমাকে একটা গোল খাওয়াই। শায়না রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল। তৌসিফ একটা গোল দিতেই তিতলি 2 হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল। গোল গোল বলে চিল্লিয়ে উঠল। শায়নাকে ডাকল, শায়না এসো এসো, দেখে যাও। তার লাফালাফি চিল্লাচিল্লি শুনে শায়নাও বেরিয়ে এলো। তিতলি আঙ্গুল দিয়ে নিচে দেখালো। তৌসিফ হাসছে দাঁত খিলিয়ে। শাওন আর তাজদার সিদ্দিকী নিজেদের পরাজয় যেন মানতেই পারছে না। তিতলি মহা খুশি, কারণ সে তৌসিফের পক্ষে। তৌসিফের জন্য ছেলেপুলেদের নিয়ে একাই খেলছে। অন্য দলে তাজদার আর শাওনের সাথে তাদের দলবল, তাই তিতলি তৌসিফের পক্ষে। শায়না কারো পক্ষে টক্ষে গেল না। সে শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে তিতলির পেছনে দাঁড়িয়ে। খেলা আবার শুরু হলো। সবার গায়ে ভেজা জামা সপ করছে বৃষ্টির পানিতে। তাজদার এতক্ষণ দায়সারাভাবে খেললেও এইবার পুরো মনোযোগ দিল। কপাল কুঁচকে রেখে গোলপোস্টের দিকে তাকিয়ে আছে সে। তার পায়ে থাকা বলটা পায়ে পায়ে নেড়ে চেড়ে নিয়ে যেতে থাকলো সবার কাছ থেকে, বলটাকে আগলে রেখে। কিছুক্ষণ পর তৌসিফের দল গোল খেতেই তিতলি আবারও লাফিয়ে উঠল। শায়না অবাক চোখে তাকালো, বলল, তুমি না তৌসিফ ভাইয়ের পক্ষে? তিতলি হাসি মুখে বলল, আমি যে জিতবে তার পক্ষে। শায়না অবাক না হয়ে পারল না। তাজদার তৌসিফকে বলল, গোল খাওয়া আধ্যাত্মিক কাজ, টেক 2। তৌসিফ তিতলির দিকে রেগে তাকালো, হাত দেখিয়ে বলল, তোকে ঠাস ঠাস করে দেব এসে, পোল্টিবাজ কোথাকার। তিতলি জিভা বের করে দেখালো। খেলা আবারও পুরোদমে জমে উঠল। এবার আর কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রোশনারা শায়নাকে ডাকছে। ডাক শুনে শায়না দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর তিতলি এসে রোশনারাকে খবর দিল, আম্মু, ভাইয়া পায়ে ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রোশনারা শায়নার দিকে তাকালো। শায়না তিতলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কোথায়? পুকুরের দিকে গিয়েছে। আমি জানতে চাইলাম ব্যথা পেয়েছে কিনা। বলল পায়নি, কিন্তু ঠিকই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রোশনারা জানতে চাইল, কিভাবে ব্যথা পেয়েছে? পায়ে পায়ে লেগে গিয়েছে। রোশনারা চুপ করে রইল। শায়না বলল, গিয়ে দেখে আসো বেশি লেগেছে কিনা। শায়না রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ঘরে এসে তোয়ালে, নীল রঙের চেক লুঙ্গি আর একটা সাদা স্যান্ডো গেঞ্জি নিয়ে এলো। পুকুর পাড়ে এসে দেখলো পুকুরের সবাই মিলে সাঁতার কাটছে। তিতলি ঘাটে বসে তৌসিফের ফোনটা ইচ্ছে মতো টিপছে। তৌসিফ বারণ করছে, কিন্তু সে শুনছেই না। কাপড় চোপড় সাবান এনে দিয়েছে, তাই পারিশ্রমিক হিসেবে আধা ঘন্টার জন্য ফোনটা তার। শায়না এসে তিতলিকে তাজদারের কাপড় চোপড় দিল। বলল, তোমার ভাইয়া সত্যি পায়ে ব্যথা পেয়েছে? তিতলি বলল, সবাইকে বলেছে ব্যথা পায়নি, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? শায়না তাজদারের দিকে তাকালো। ফুটবল পানিতে ভাসিয়ে রেখে সেটা বুকের ভেতরে রেখে সাঁতার কাটছে। শাওন শায়নাকে দেখিয়ে দিল। তাজদার তাকে দেখা মাত্রই কপাল কুঁচকে ফেলল। শায়না বলল, পায়ে নাকি ব্যথা পেয়েছেন? তাজদার বলল, কি? আবার বলো। শায়না বলল, উঠে আসুন। তাজদার ঘাটে এসে বসল। শায়না বলল,
পায়ে ব্যথা পেয়েছেন? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? শায়না রেগে গিয়ে বলল, আমি আপনার সাথে মশকরা করছি? তাজদার বলল, তোমার কথা সিরিয়াসলি নিতে পারছি না, সরি। তুমি আমার জন্য এতটাও উতালা নাও। শায়না দাঁত কিরমির করল। ভাই বোন সবাই চারপাশে আছে, তার মধ্যে এইসব কথার কোনো মানে হয় না। সে বলল, যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি পানি থেকে উঠুন। পা পানির মধ্যে ডুবানো থাকলে পা ফুলে যেতে পারে। আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলছি। বলে সে সেখান থেকে চলে গেল। তাজদার গোসল করে বাড়িতে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাসফিন আজ খেলতে পারেনি, কলেজে গিয়েছিল। সে কলেজ থেকে আসা মাত্রই তিতলি তাকে বলেছে আজ উঠানে খেলা হয়েছে। মেজো ভাইও সেখানে ছিল, খুব মজা হয়েছে। শায়না সেখানে আসা মাত্রই তাসফিন মাথার নিচু করে চলে গেল। ও শায়নাকে বেশ লজ্জা পায়। শায়না ওকে লজ্জা পেতে দেখে হাসে। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই শায়না তিতলিকে বলল, তোমার ভাইয়া এসেছে? হ্যাঁ, ঘরে গিয়েছে। শায়না চলে গেল। ঘরে ঢুকে তাজদারের পায়ের দিকে তাকালো। জেহেরা বেগম জিজ্ঞেস করছে পায়ে ব্যথা পেয়েছে কিনা। তাজদার বলেছে সে ব্যথা পায়নি, কিন্তু সে নিজেই যখন বলেছে ব্যথা পায়নি, সেখানে কার কি করার আছে? শায়না কড়াভাবে জিজ্ঞেস করল, আপনি সবাইকে মিথ্যা বলেছেন? আপনি সত্যি ব্যথা পাননি? তাজদার তার দিকে ফিরল, বলল, যে সেবা করবে তাকেই সত্যটা বলবো। শায়না কপাল কুঁচকিয়ে জিজ্ঞেস করল, কে সেবা করবে? তাজদার বলল, আপনি। ব্যথা যখন পাননি তখন সেবা করব কেন? তাজদার বিছানায় বসল, পা টেনে বলল, ওদের মিথ্যে বলেছি, আমি সত্যিই ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। শায়না জানতে চাইল, গোড়ালিতে ব্যথা পেয়েছেন? তাজদার পা নাড়তে নাড়তে বলল, গোটা পায়ে ব্যথা। শায়না ব্যঙ্গ করে বলল, গোটা গায়ে ব্যথা? আমি যখনই ভাবি একটু বাড়িতে যাব, তখনই আপনার কিছু না কিছু করতেই হবে। পায়ে বেশি ব্যথা লাগলে ডাক্তারের কাছে যান, আমি তৌসিফ ভাইকে বলছি। আর হ্যাঁ, এক মুখে 10 কথা বলবেন না একদম। ওরা আমাকে বলবে তোমার জামাই বলেছে ব্যথা পায়নি, তুমি এত উতলা কেন? তাজদার বলল, তুমি সাফ সাফ বলে দেবে। আমি বউ, তাই আমার চিন্তা বেশি। শায়না এবার সত্যি সত্যি রেগে যাচ্ছে। এটা মজা ওড়ানোর সময়? এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে চুপ করে বসে থাকা যায়? পায়ে সত্যি সত্যি ব্যথা পেয়ে থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সে নিজেকে সংযত করে বলল, আমি কি তৌসিফ ভাইকে ডাকবো? তাজদার দুই পাশে মাথা নাড়ল, শক্ত কণ্ঠেই বলল, আমার পেন আমি বুঝি, আর আমি পেন নিয়ে চুপ থাকার মানুষ না শায়না মমতাজ। তুমি নিজের কাজ করো। সামান্য পেন নিয়ে আমি কারো সিম পেতে চাই না। শায়না বলল, আবারও বলছি, আপনি এরকম কথা বলবেন, 10 রকম কথাবার্তা বলে কনফিউজ করবেন না। আপনার পেনের কথা যদি কাউকে না বলেন সেটা বুঝবে না, আর সেটা না বুঝলে তার উপর ক্ষোভ রাখার অধিকারও আপনার নেই। আপনি আমাকে সাফ সাফ সত্যি কথা বলুন, ব্যথা লেগেছে কি লাগেনি? তাজদার সোজা সাপটা বলল, লাগছে, লেগেছে। শায়না তার পায়ের কাছে এসে দাঁড়ালো, বলল, দেখান। তাজদার বলল, ব্যথা দেখা যায়? শায়না বলল, না যায় না। ব্যথা দেখা গেলে আপনি আমাকে নতুন করে কোনো ব্যথা দিতেন না। পাটা এভাবে সোজা করে রাখুন, আমি মলম মেখে দেব। আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ মুখ খুলবেন না। শায়না মলমের কোটা নিয়ে এলো। তাজদার প্যান্ট একটু গোড়ালির উপরে তুলল। শায়না মলম মালিশ করে দিতে গেলে তাজদার পাশ সরিয়ে নিল, ব্যথায় কুকিয়ে ওঠে। শায়না বলল, বেশি ব্যথা? গোড়ালিতে কিছু মিছু হয়েছে। শায়না বলল, সেই জন্যই তো বলছি ডাক্তারের কাছে যান। তাজদার তার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল, বলল, শায়না মমতাজ, তুমি তোমার হাতের জাদু জানলে ডাক্তারের কাছে যেতে বলতে না। শায়নার ঠোঁটে মৃদু হাসির রেখা ভেসে উঠল, কিন্তু সে জোর করে তা চেপে ধরে রাখল। মলম মালিশ করতে করতে শান্ত গলায় বলল, তাই নাকি? জানতাম না তো। একটা কথা সত্যি বলি, আপনি খুব কাঁচা খেলোয়াড়, খেলায়, অভিনয়ে আর ডায়লগে। এই মুখস্থ করা সংলাপগুলো আমি খুব সহজেই ধরে ফেলতে পারছি। তুমি কোনোদিন ওইসব প্রেম টেম করনি। অবশ্য এত কঠোরভাবে কথা বলো, প্রেম হবে কি করে? শায়না তার দিকে চোখ তুলে তাকালো, বলল, আমি প্রেম টেম সব করেছি। আপনি এভাবে বিয়ে করে না নিলে ঠিকই প্রেম করেই বিয়ে করতাম। তাজদারের কপাল কুঁচকে গেল। তুমি এইসব বলে আমাকে পেন দিতে পারবে না মমতাজ। তুমি প্রথম এবং শেষবার শুধু আমার প্রেমেই পড়বে, এটাই ফাইনাল। শায়না এবার সত্যি সত্যি হেসে ফেলল, বলল, উফ, কত শখ। তাজদার স্বীকার করে বলল, আমি তোমাকে বিয়ে করেছি শখ করে। শায়না তার মুখের দিকে তাকালো, বলল, আপনাকে এইসব কুপরামর্শ কে দিয়েছে বলুন তো?
আমার মতো এত ভালো রিসার্চার আবার অন্য কারো পরামর্শ নিতে যাবে কেন? আচ্ছা, তারপর আর কি? আমি তোমাকে এমন ফাঁদে ফেলবো যে তুমি আর উঠতেই পারবে না। ডানে বামে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে শুধু আমাকেই দেখবে। শায়না প্রশ্ন করল, আপনি আমাকে ডানে বামে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে দেখেন? প্রশ্নটা শুনে তাজদার কপাল কুঁচকে ফেলল। শায়না বলল, আগে নিজেকে নিয়ে রিসার্চ করুন। আমি খুব জটিল বিষয় না যে আমাকে নিয়ে রিসার্চ করতে হবে। আমাকে চিনে ফেললে আপনি সেদিন আফসোস করবেন, এই ভেবে যে সবচেয়ে সহজ অঙ্কটা মেলাতে আপনার এত দেরি হয়েছে। কথাটা বলেই শায়না বেরিয়ে গেল। তাজদার কপাল কুঁচকে রেখে ভাবনায় ডুবে গেল। শায়না মমতাজ অফকোর্স a+b² সূত্রের মতো সহজ নয়। ইন্টিগ্রাল e⁻x² dx এর মতো দুর্বোধ্য সে। শায়না গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। বের হওয়া মাত্রই দেখল তাজদার সিদ্দিকী ঘরময় হাঁটছে। কিছুক্ষণ হেঁটে পা ঝাড়া মারছে, আবার কিছু দূর হাঁটছে। শায়না মমতাজ দাঁড়িয়ে থেকে তার কাণ্ড কারখানাগুলো দেখল। তাজদার হাঁটতে হাঁটতে তাকে দেখা মাত্রই থেমে গেল। শায়নার মাথায় এখনও লাল গামছা বাঁধা। এই ধরনের গামছা তাজদার সিদ্দিকীর কোনো কালেই পছন্দ না, দেখতে গেও লাগে। কিন্তু শায়না মমতাজের মাথায় লাল গামছাটা দারুণ মানিয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে অবশেষে সে চোখ সরালো। শায়না বালতিটা নিয়ে চলে যাচ্ছিল। তাজদার হেঁটে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। শায়না তার দিকে চোখ তুলে তাকালো। আবার কি সমস্যা এই লোকের? তাজদার শায়নার পেছনে হাত নিয়ে গেল। শায়না একটু পেছনে হেল দিয়ে তার মুখের দিকে তাকালো। কি? তাজদার তার মুখের উপর নিঃশ্বাস ফেলে বলল, মমতাজ, তোমাকে জলপাই রঙের শাড়ি আর লাল গামছায় খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে জলপাই আর মরিচ বাটা একসাথে খচখচ করে খেতে দারুণ লাগবে। লেট মি ট্রাই এ লিটল। বলেই শায়নার কোমরে জোরে একটা চিমটি দিয়ে বসল সে। শায়না এক ঝটকায় 2-3 পা দূরে সরে গেল। কোমরে হাত চেপে ধরে ফোঁস করে উঠল সে। কি বলবে কিছুই খুঁজে পেল না। বালতিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাজদার তার মাথার গামছাটা এক টানে খুলে নিয়ে ডাকল, আই লুজার। শায়নার খোলা চুল পিঠ ঝাঁপিয়ে পড়ল। চুল এখনও ভেজা। তাজদারের দিকে ফিরল বালতিটা ধপ করে মেঝেতে রেখে। তেড়ে এসে বুক বরাবর খাঁচি দিতেই তাজদার সঙ্গে সঙ্গে তাকে শক্ত হাতে ধরে টেনে এনে গালের পাশে ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। শায়নার শরীর শিহরে উঠল। সবশেষে তাজদার তাকে নিজেই ঘরের বাইরে রেখে আসতে আসতে বলল, তুমি আমার সামনে ভেজা চুলে আর আসবে না। আমার সব রিসার্চ বৃথা যাবে। গো অ্যাওয়ে। বলে শায়নার মুখের উপর দরজা বন্ধ করে দিল। শায়না বলল, আমি আপনাকে হাতের কাছে পেলে খামচি দিয়ে রক্ত আনবই। তাসনুভা এবার স্পষ্ট বলে দিয়েছে সে বিয়ে শাদী করবে না। ওই বাড়ি থেকে আবারও একটা সমঝোতার প্রস্তাব এসেছে। বলা হয়েছিল 2 বাড়ির মুরব্বীরা বসে কথা বলুক। এইভাবে সম্বন্ধ ভেঙে ফেলা মুখের কথা নয়। কিন্তু তাজউদ্দিন সিদ্দিকী একেবারে বেঁকে বসেছেন। ওরা নিজেরাই সমঝোতা করতে চাইছে দেখে হয়তো তিনি একটু দামেই উঠেছেন। তাসনুভা এ ব্যাপারে কোনো মতামত দেয়নি। সে এড়িয়ে যাচ্ছে বিষয়গুলো। রোশনারা তিক্ত বিরক্ত হয়ে তাসনুভাকে বলল, তুমি এখন বিয়ে না করলে কখন করবে? তোমার ছোট বোন আছে একটা, তোমাকে তার কথাও ভাবতে হবে। তাসনুভা টেবিলে খেতে বসেছে। খেতে খেতে বলল, ওকে বিয়ে দিয়ে দাও। তিতলি শায়নার পাশে দাঁড়িয়েছিল। সে খুশিতে ছটপট করে উঠল। মিনমিন করে বলল, ওরে ওরে, আমার বিয়ে। শায়না তার কথা শুনে হেসেই ফেলল। বলল, বিয়ে না ছাই? আপু শুনলে কান বরাবর দেবে। তিতলি বলল, ধুর, ওর জন্য আমি বিয়ে না করে বসে থাকবো নাকি? শায়না বলল, বিয়ে মানেই প্যারা, এখন খুশি লাগছে। তিতলি বলল, আমার কাছে বিয়ে মানেই মজা, খাবো দাবো আর জামাই নিয়ে ঘুরবো। শোনো, প্যারা হিসেবে দেখলেই প্যারা লাগে, বুঝেছ? শায়না ভৎসনা করে বলল, বাবা, মনে হচ্ছে তুমি কতদিনের সংসার করেছ। তিতলির সামনে থাকা চুল পেছনে ছেড়ে দিয়ে বলল, আমি মনে মনে একদম পাক্কা গিন্নি। আচ্ছা, কর্তাটা কে? তিতলি লাজুক হেসে বলল, মুখটা দেখি না, পেছন থেকে দেখি, হেঁটে যেতে যেতে দেখি, বসে থাকতে দেখি। শায়না তার কথা শুনে না হেসে পারল না। রোশনারা আর জেহেরা তাসনুভাকে বোঝাচ্ছে, নুভা দেখো, বিয়ের পর তোমার যা ইচ্ছে তাই করবে। তুমি বুটিক শপ দিতে চাও তো? তোমার আব্বা বলেছে তোমাকে পুঁজি দেবে। আর কি চাই? তাসনুভা বলল, যারা সামান্য কক্সবাজার যাওয়া নিয়ে এতগুলো কথা শুনিয়েছে তারা আমাকে আরও অনেক কথা শোনাতে পারে। আমার লাইফে একটা গোল আছে, বিয়ে করে হাঁড়ি পাতিল মাজার জন্য আমি পড়াশোনা করিনি। কথাটা বলে সে শায়নার দিকে এক পলক তাকালো।
তিতলিও তার কথার ইঙ্গিত বুঝে মুখ ভার করে নিল। সারাক্ষণ খোঁচাখুচির তালে থাকে। ভাগ্যিস সে বড় হয়নি, নইলে সারাক্ষণ চড়াতো এই মেয়েকে। তাসনুভাকে কেউ বুঝিয়ে উঠতে পারল না। আনোয়ারা বেগম বললেন, তোমার সমবয়সী মেয়েরা কয়েক বাচ্চার মা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তাসনুভা কাটকাট ভাষায় বলল, তারা মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে জামাই নিয়ে ফেলেছে। সারাক্ষণ জামাই জামাই করলে বিয়ে তো দিতেই হবে। ওদের সাথে আমার তুলনা কেন? স্ট্রেঞ্জ। তার এমন কথাই সবাই তাজ্জব বনে গেল। রোশনারা বলল, আমি কিন্তু সত্যি সত্যি তিতলিকে বিয়ে দিয়ে দেব। তাজ দেশ ছাড়লে আর কখন আসে আমি জানি না। রায়হানের সংসার বাড়ছে, আমি তোমাদের বিয়ে দিয়ে ফেলতে চাই। আমি আর তোমার বাবা আজ আছি তো কাল নেই। তাসনুভা বিরক্ত হয়ে বলল, বলেছি তো আমি বিয়ের ক্ষেত্রে টোটালি অফ। এইসব বিয়েটির প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি আমার লাইফটা এনজয় করতে চাই। এইসব প্যারার মধ্যে একবার পড়ে গেলে আমি নিজেকে নিয়ে চিন্তা করাটাই ভুলে যাব। আমি বিয়ে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। আনোয়ারা বেগম বললেন, আমি বুঝতে পারছি সম্বন্ধ ভেঙে যাওয়ায় তুমি কষ্ট পেয়েছ, কিন্তু তারাও একটা সমঝোতায় যেতে বলেছে। আমি বলছিলাম যে। তাসনুভা ওনাকে থামিয়ে দিয়ে বলল, কষ্ট? সরি দাদু, আমি কোনো প্রকার কষ্ট পাইনি। আমার কোনো কিছুই ফিল হচ্ছে না। আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টও ছিল না ওদের সাথে। আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি, বরং আমি খুব খুশি এটা ভেবে যে ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নেয়ার সুযোগ এসেছে আমার কাছে। আমি এখন বিয়ে করব না, দ্যাটস ইট। রোশনারা হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তাসনুভা খেয়ে দিয়ে চলে যাচ্ছিল নিজের ঘরে। তৌসিফের সাথে দেখা হলো। তৌসিফ বলল, তুই নাকি সেন্ট মার্টিন যাচ্ছিস? তাসনুভা দায়সারাভাবে বলল, হ্যাঁ তো। তৌসিফ দাঁত কিরমির করে বলল, তোর কিছুদিন পর পর মার খাওয়ার স্বভাব আছে না? মেজো ভাই তোর সব কর্মকাণ্ড সূক্ষ্মভাবে খেয়াল করছে, তোর লাথি দেবে। যা এবার সেন্ট মার্টিন। তাসনুভা বলল, অবশ্যই যাব। আমাকে জ্ঞান না দিয়ে পারলে ওই বাড়ির সব কটাকে বোঝাও। আমি এইসব বিয়ে টিয়ে নিয়ে ভাবতে চাচ্ছি না এখন। বুড়ো বয়সে বিয়ে করবি? হ্যাঁ, মনের মতো কাউকে পেলে, নইলে কাউকেই নয়। তুই কারো মনের মতো হবি কিনা সেটা নিয়ে বিস্তার সন্দেহ আছে আমার মনে। তাসনুভা রেগে গিয়ে বলল, ভাইয়া আমার ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে। তৌসিফ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। তিতলি নেচে গিয়ে আসছিল রান্নাঘর থেকে। বিয়ে হবে বিয়ে হবে বলে গুনগুন করে গানও গাইছিল। তৌসিফের সামনে পড়ে যেতেই লজ্জা পেল। তারপর লজ্জা কাটাতে ছুটে এসে বলল, আম্মু বলছিল আপু বিয়ে না করলে আমাকে বিয়ে দিবে। আমার খুব খুশি লাগছে। ইয়ো ইয়ো। তৌসিফ কপাল কুঁচকে তার কথাটা মনোযোগ দিয়ে শুনল। তারপর বলে উঠল, ও আল্লাহ, তুমি কোন লেভেলের পাগল ছাগলের সাথে আমাকে উঠবস করাচ্ছ আমি জানি না। এরা কারা, কোত্থেকে আসে এইসব? একজন বিয়ে করবে না, আরেকজন বিয়ে করার জন্য লাফাচ্ছে। ভাই দূর হ বাড়ি থেকে, একবার চলে গেলে আর আসিস না। তোদের মতো ননদ থাকলে আমার বউটা শান্তিতে থাকতে পারবে না। দূর হ এক একটা। তিতলি গাল ফুলিয়ে বলল, আমি কি শায়নাকে জ্বালাচ্ছি যে তোমার বউকে জ্বালাবো? তৌসিফ হতাশার সুরে বলল, শায়নাকে তার বর নিজেই জ্বালাই, তাই তোদের এইসবও গায়ে মাখাচ্ছে না। আমার বউ আনবো তোরা সবটা চলে গেলে, এই ভেজালের মধ্যে বউ আনবো না। তিতলি বলল, তোমাকে বউ দিচ্ছে কে? চাকরি আছে, টাকা কামাও, ভণ্ডামি করার আর জায়গা পাও না। কি বললি? তিতলি ফুরুত করে এক দৌড় দিল। শায়না সারাদিন আর তাজদারের সামনে আসেনি। অবশ্য তাজদার নিজেই বাড়িতে ছিল না, জরুরি কাজের কথা বলে বেরিয়ে গেছে। রাতে ফিরল। শায়না ঘরে এসে গুনগুন করে গান গাইছিল, ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না। গানটা প্রতিবেশীদের বাড়িতে চলছিল কিছুক্ষণ আগে। যদিও গানটা তার বিরক্ত লাগছিল, কিন্তু আনমনে সে নিজেই সেটা গাইছে তখন থেকেই। এটা তার পুরনো স্বভাব। একবার কোনো গান শুনলে সেটা গুনগুন করে গাইতেই থাকে। তাজদার যে ঘরে আছে সেটা সে খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখনই তার নাকটা ফুলে গেল। তাজদারের দিকে আর চোখে তাকালো। তাজদার বলল, ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার সিটি স্ক্যান করিয়েছেন, বলেছে ছোটখাটো একটা অপারেশন দিতে হবে। শায়নার চোখ বড় বড় হয়ে গেল। কি বললেন? তাজদার বলল, শায়না এগিয়ে এসে তার পায়ের দিকে তাকালো। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছেন? তাজদার তাকে তখনই ধরে ফেলল। শায়না চেঁচিয়ে উঠল, আম্মা! তাজদার হিসহিসিয়ে বলল, আরে সবাই শুনবে। শায়না চোখ বড় বড় করে চেয়ে রইল। কণ্ঠস্বর কেঁপে উঠল। শুনে ফেলেছে। তাজদারও ভয় পাওয়ার ভান করে বলল, হ্যাঁ। শায়না কান পেতে শুনল কেউ কিছু বলছে কিনা।
তাজদার সেই ফাঁকে শায়নার একটা ওড়না নিয়ে শায়নার কোমরের সাথে নিজেকে শক্ত করে বেঁধে নিল। শায়না তার আরও কাছে চলে এলো। ছটফট করে উঠে তার 2 হাত তাজদারের বুকের সাথে ঠেকিয়ে রেখে বলল, সব আপনার শয়তানি, আপনি কোনো ব্যথা পাননি পায়, মিথ্যাবাদী। তাজদার বলল, কোমরের বিছা হইলাম। শোনো মমতাজ, আমি আর মাত্র কয়েক মাস আছি, তুমি প্রিপারেশন নাও। কিসের? IELTS। আমি ইংরেজিতে কাঁচা, তার চেয়েও বড় কথা আমি যাব না আপনার সাথে। তাহলে IELTS কেন দেব? যখন যাব তখন প্রিপারেশন নেব। তাজদারের সাথে সে এখনও ওড়নার বাঁধনে বাঁধা। তাজদার বলল, আমি তোমার ক্লাস নেব আজ থেকে। এখন থেকে ক্লাস শুরু? শায়নার ভ্রু কুঁচকে গেল। তাজদার তাকে চমক দিয়ে বলল, আমার পায়ের ওপর পা রাখো, কুইক। শায়না হকচকিয়ে গিয়ে বলল, আপনার পায়ে না ব্যথা? যেটা বলছি সেটা করো, কোনো প্রশ্ন করবে না। ছি, আমি পারবো না। রাখো, নইলে সারা রাত এভাবে বেঁধে রাখবো, তোমার শাশুড়ি ডাকলেও যেতে পারবে না। শায়না বলল, আমার অনেক ওজন। যেটা বলছি সেটা করো মমতাজ। বলেই শায়নার 2 হাত তার ঘাড়ের পেছনে নিয়ে গেল। শায়না উপায়ন্তর না দেখে তার পায়ের ওপর পা রাখল। তাজদার তার পেটে একটা চিমটি কাটল। শায়না আল্লাহ ডেকে চেঁচিয়ে তার গলায় খামচি দিল, একদম নখ দিয়ে গেথে। তাজদার আবারও চিমটি দিতেই শায়না ছটফটিয়ে উঠে খামচি দিয়ে সরে যেতে চাইল। তাজদার তাকে নিয়ে হাঁটতে বলল, চিমটি প্লাস খামচি ইকুয়াল। শায়না তার ভ্রু নাচালো, দেখে ভয়ে চিৎকার দিল তিতলি। ওড়নাটাই শক্ত করে বাঁধা শায়না। এবার সে আর নড়াচড়া করার কোনো সুযোগ পেল না, চেষ্টা করলও না, কারণ তার চেষ্টা বৃথা যাবে। তাজদারের দিকে তাকিয়ে সে বলল, আমি আপনার পায়ের উপর ভর দিয়ে হাঁটব, এটা দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন? তাজদার বলল, খুব সিম্পল, তুমি আমার পায়ে ভর রেখে লন্ডনে উড়াল দেবে। শায়না তার মুখের দিকে তাকিয়ে রইল, একটু চুপ থেকে আবারও বলল, শান্তভাবে বলল, ছেড়ে দিন, আর কতক্ষণ এভাবে থাকবো? যতক্ষণ আমি চাই। তাই শায়না শেষমেশ বলল, বেশ, আমার কথার গুরুত্ব আপনি কোনোদিন দেননি, কোনোদিন দেবেন সেই আশাও আজকে ছেড়ে দিলাম। তাজদার ভ্রুগুলো কুঞ্চিত করে তাকালো, চবর্গীয় শব্দ করে বলল, তুমি আমায় বুঝতে চাও না কেন স্টুপিড লেডি? শায়না পাল্টা প্রশ্ন করল, আমি আপনাকে বুঝতে চাই না, নাকি আপনি আমাকে বুঝতে চান না? আপনি বলতে পারবেন আপনি আমার কোনো কথা দ্বিতীয়বার ভেবে দেখেছেন কিনা, আপনি শুনেছেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আপনি আমার সাথে এমন বিহেভ করেন, মাঝে মধ্যে মনে হয় আমাদের বহুদিনের প্রেমের সম্পর্ক ছিল। আমার প্রতি আপনার এক্সপেকটেশন আকাশ ছোঁয়া, আর আপনার প্রতি আমার। তুমি আমার প্রতি এক্সপেকটেশন রাখতে পারো? কিসের? ওই নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে যা দেখায়। শায়না বলল, ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে বোঝাপড়া। আপনার আমার মধ্যে বোঝাপড়া আছে? বোঝাপড়া? জি, বোঝাপড়া শুধু কথায় আর কাগজে কলমে হয় না। একটা মানুষের চোখ দেখে তার ভেতরের যন্ত্রণা বুঝতে পারাটাও একটা বোঝাপড়া। খুব জটিল সাবজেক্ট মমতাজ, আমাকে আবারও স্কুলে ভর্তি হতে হবে। শায়না জানতে চাইল, আগ্রহ আছে? না থাকলেও হতে হবে। শায়নার ঠোঁটের কোণে চাপা হাসির রেখা খেলে গেল। আমি আপনাকে ভালো না বাসলে আপনার কি যায় আসবে? তাজদার সাথে সাথেই বলল, আমি তোমাকে বিয়েই করেছি এই সব পাবো টাবো এই আশায়। শায়নার এবার হাসিটা লুকোতে বেশ কষ্ট হচ্ছে। সে জানতে চাইল, আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য কি কি করেছেন? আমি কোনোদিন কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করিনি, আমি অর্জন করে নেওয়ায় বিশ্বাসী। শায়না হাসল, যেন সে কথাটা শুনতে চেয়েছিল, কারণ কেউ কিছু চাইলে তা সহজে দেয়া যায় না। অর্জন করে নিলে অপরপক্ষ সেটা না দিয়ে থাকতে পারে না। তাজদার সিদ্দিকী বোধহয় এই প্রথম তার মনের মতো একটা কথা বলল। তাজদারের চোখ অন্যদিকে ঘুরে গেছে, মুখ আরও গম্ভীর হয়ে গেছে। শায়না তার মুখের দিকে ভালো করে তাকালো, বলল, আমাকে এখানে রেখে যেতে আপনার এত আপত্তি কেন? তাজদার সিদ্দিকী কোনো কিছুতে ভয় পাওয়ার মানুষ তো নয়। তাজদার তার দিকে তাকালো, বলল, আমরা বিরোধী দলের মানুষ, দূরে গেলে বিরোধ আরও বাড়বে, গ্যারান্টি। তাছাড়া দূরে চলে গেলে মানুষ আরও দূরের হয়ে যায়। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তোমার বিশ্বাস আলাদা হতে পারে। আপনি বলতে চাইছেন কাছে থাকলে শুধু মানুষ কাছের থাকে? তুমি কি আমার সব কথার বিপক্ষে বিরোধী দলের মতো বক্তব্য দিতে প্রস্তুত থাকো? মোটেও না। আপনি জানেন না দূর থেকেও মানুষকে কি চমৎকারভাবে ছোঁয়া যায়। তাজদার তার দিকে চেয়ে রইল। শায়না বলল, এই যে আপনি আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, আপনার কোথাও একটা মনে হচ্ছে না আপনি তবুও আমাকে ধরতে পারেননি?
তাজদার অবাক চোখে তাকালো, যেন তার সত্যিটাই শায়না ধরে ফেলেছে। শায়না কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝে ফেলল তার চোখের ভাষা, তাই তার চোখেও কিছুটা আনন্দ দেখা দিল। সে বলল, চোখের মিলনই সব লণ্ডভণ্ড করে দেওয়ার ক্ষমতা রাখে, যদি সেখানে ভালোবাসা থাকে। তাজদার চুপ করে তার কথা শুনল। এর আগে সে শায়নার কথা এত ভালো করে শোনেনি। শায়নাও তার সাথে এত ধৈর্য নিয়ে কথা বলেনি। তার চেয়ে বড় কথা, শায়না আগে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, এখন চোখের দিকে তাকিয়েই কথা বলে দিব্যি। তিক্ত বিরক্ত হয়ে ওনার বাঁধন খুলে ফেলল তাজদার। শায়নাকে বলল, এইসব খুব জটিল বিষয় মমতাজ, আমি এত মেহনত করতে পারবো বলে মনে হয় না। শায়না পালঙ্কে বসে ফুটবোর্ডে হাত রেখে তার উপর থুতনি ঠেকিয়ে হাসছে। তাজদার তাকে হাসতে দেখে বলল, হাসছো কেন? শায়না বলল, আপনি চেষ্টা করলেও সেটা বৃথায় যাবে। কেন? শায়না বলল, প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত, উপলব্ধি এইসব বলে কয়ে হিসাব নিকেশ করে মেপে ঝেপে আসে না। এইসব আসে প্রলয় হয়ে, একটা গোটা মানুষকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আবার নতুন করে মানুষ বানায়। আপনি হাত বাড়িয়ে ডাকলেই সে আসবে না বাবু মশাই। তাজদার হম্বিতম্বি দেখিয়ে বলল, হাত বাড়িয়ে ডাকতে যাব কেন? মন বাড়িয়েই ডাকুন, কিন্তু তার আগে আপনার মনটাকে চিনতে শিখুন। তাজদার তার পাশে গিয়ে বসল। বেশ দূরত্ব আছে মাঝখানে। প্রশ্ন করল, আমি চলে গেলে তোমার কিছু যায় আসবে না? আমি আপনার সাথে যাব। তাজদার তার দিকে অবাক হয়ে তাকালো। মিথ্যেবাদী। শায়না বলল, আরে সত্যি, আপনি যদি আমার কয়েকটা কথা মানতে পারেন। তাজদার সিদ্দিকী কিছু মুহূর্তের জন্য উত্তেজিত হয়ে উঠল, কিন্তু নিজেকে শায়নার সামনে সংযত রাখল। শায়না মমতাজকে বুঝতে দেওয়া যাবে না। শায়না ভ্রু নেড়ে বলল, বলবো? তাজদার সিদ্দিকী মাথা হেলিয়ে বলল, শুনি তাহলে। শায়না স্পষ্টভাবে নিজের মনের কথাটা বলে দিল। আমি যেদিন আপনাকে ওইসব সে একটু ঠোঁট ভিজিয়ে নিল জিভে দিয়ে, একটু ভিজিয়ে এবার নিঃশ্বাস নিয়ে বলল, আমার মধ্যে যেদিন বিশ্বাস, ভরসা, ভালোবাসা এইসব কিছু একত্রে হবে, আমি যেদিন আপনাকে, আপনি যেদিন আমাকে মন থেকে ভালোবাসবেন, সেই দিন আমি নিজেই আপনার সাথে চলে যাব, কোনো শব্দ ছাড়াই। তাজদার সিদ্দিকীর চেহারার রং পাল্টে গেল। সে জানতে চাইল, মন থেকে? এখন কিছু নেই? অফকোর্স আছে, জীবন সঙ্গী হিসেবে নয়, শয্যার সঙ্গী হিসেবে। সরি, বাট এটাই তিক্ত সত্য। আপনি প্লিজ কিছু মনে করবেন না। ইটস নর্মাল, আমি মেনে নিয়েছি। আমার এতে আপনার ওপর ক্ষোভ নেই। শায়না রাগারাগি ছাড়া তাজদার সিদ্দিকীর সামনে এত বড় সত্যি কথাটা তুলে ধরতে পেরেছে বলে নিজেকে ধন্য ধন্য মনে করছে মনে মনে। সে তাজদারের হাতের উপর আলতোভাবে হাত রাখল। তাজদার এক ঝটকায় সরিয়ে নিল। শায়না ভড়কে গেল। তাজদার তার হাতের দিকে তাকিয়েই রইল। শায়না বলল, আমি সরি যদি আপনাকে হার্ট করে থাকি, কিন্তু যা হওয়ার তা তো হবেই। এই জগৎ, সংসার, মানুষ মনের মিলটাকে খুব ঠুনকো বিষয় হিসেবে দেখে, অথচ সব কিছুর আগে সেটাই প্রয়োজন। আপনি খুব ইন্টেলিজেন্ট পারসন। আমি আপনার সাথে কথা বলে আরাম পাচ্ছি। প্লিজ হার্ট হবেন না আমার কথায়। তাজদার রুক্ষ গলায় বলল, আমাকে হার্ট করা এত সহজ নয়। শায়না একটু স্বস্তি পেল, কিন্তু তাজদার সিদ্দিকী পেল না। শয্যাসঙ্গী ছাড়া শায়না মমতাজের সাথে তার আর কোনো সম্পর্ক নেই, এটা সে ভাবতেই পারছে না। শায়না মমতাজের উপর তার ক্ষোভ বাড়ল, কিন্তু এটা অস্বীকার করার জায়গাও নেই। তাই হয়তো সে শায়নার দিকে একটুও না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে খাবার টেবিলে সবাই এসে বসল। তৌসিফ শায়নাকে বলল, মেজো ভাই কোথায় গিয়েছে? শায়না বলল, আমাকে বলে যায়নি ভাইয়া। রোশনারা তাজউদ্দিন সিদ্দিকীর দিকে তাকালো। সবাই চুপচাপ হয়ে গেছে কিছু মুহূর্তের জন্য। রায়হান বলল, তুমি IELTS দিচ্ছ? শায়না একটু ইতস্ত করে কিছু বলার আগেই তাসনুভা বলল, IELTS দেয়া এত সহজ? যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করে তাদেরও কিয়ামত হয়ে যায়। শায়না আর কিছুই বলল না। তিতলির সাথে সে যত কথা বলে তার এক ভাগও তাসনুভার সাথে বলে না। কথাবার্তায় হয় না তাদের মধ্যে। তৌসিফ বলল, পড়তে হবে ভালো করে। আমি ইংরেজিতে এত ভালো ছিলাম না, আমি দেইনি। তাসনুভা চুপচাপ খেতে লাগলো। আজ সে বাবা ভাইয়ের সাথে খেতে বসে গেছে। তাজদার থাকলে অবশ্য খেতে বসতো না। ঘড়ির কাঁটা 11টার ঘরে। সবার খাওয়া দাওয়া শেষের দিকে। তাজউদ্দিন সিদ্দিকী আর তৈয়ব সিদ্দিকীর সাথে রায়হান, তৌসিফ মিলে বেশ কথাবার্তা বলছিল। তখনই তাজদার বাড়িতে এলো। সবাইকে খেতে দেখলো একসাথে। তিতলি বলল, ভাইয়া খেতে আসো। তাজদার খেতে এলো না। শায়না তাকে ডাকতে গেল না, বরং ভাত তরকারি বেড়ে নিয়ে ঘরে নিয়ে এলো। তাজদার ঠোঁট শক্ত রেখে
কপাল কুঁচকে তাকালো। শায়না বলল, বড় আম্মু বলেছে আপনি নাকি রাগ করলে না খেয়ে থাকেন। শুনুন, রাগ হলে আরও পেট ভরে খাবেন, দেখবেন রাগ আর রাগ থাকছে না, খালি পেটে রাগ আরও বাড়ে। তাজদার তার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনল। শায়না তাকাতেই চোখ সরিয়ে নিয়ে বলল, রাগ হলে তোমার বড় আম্মু ভাত বেড়ে দেয়নি, তাই খাইনি। কথাটা সে বলেনি কেন? শায়না চুপ করে কথাটা শুনল। ভাত বেড়ে দিল, কিন্তু তাজদার খেতে বসলো না। শায়না টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, তুমি খেয়েছ? শায়না কিছুই বলল না। তাজদার বলল, আশ্চর্য, একটা কথা জিজ্ঞেস করেছি, এত কি ভাবছ? শায়না বলল, ভাবছি আপনি এর আগে কখনো আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন কিনা। তাজদার নিজেও মনে করার চেষ্টা করল। কি আশ্চর্য, যার সাথে এক ঘরে একসাথে থাকে তাকে কখনো জিজ্ঞেসই করা হয়নি সে খেয়েছে কিনা। ব্যাপারগুলো অদ্ভুত না? শায়নার আচমকা মন খারাপ হলো, সেটা তার চেহারায় স্পষ্ট ভাসছে। তাজদার সেটা খেয়ালও করল। শায়না মন খারাপ লুকিয়ে বলল, খেয়ে নিন প্লিজ, নইলে রান্নাঘরে গিয়ে আমাকে 1000টা কৈফিয়ত দিতে হবে। তাজদার স্পষ্ট স্বরে বলল, আমি ভাত খাবো না, তুমি নিয়ে যাও, নয়তো নিজেই খেয়ে নাও। এতক্ষণ শান্ত গলায় কথা বলছিল শায়না, এবারে একটু কঠোর ভঙ্গিতে তার দিকে তাকালো। তাজদার শার্ট হাতে নিতে গিয়ে শায়নার দৃষ্টি টের পেল। ডান ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, কি? শায়না কোনো উত্তর দিল না, চুপচাপ গ্লাসে পানি ঢালতে লাগলো। তাজদার থেমে গিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আবার কি ভুল করলো সে? আশ্চর্য, এভাবে তাকানোরই বাকি আছে। পানি ঢালা শেষ করে শায়না ধীরে ধীরে মুখে তুলল। ঠান্ডা গলায় বলল, আপনি আসলে মিষ্টি কথা হজম করার মানুষই নন। তাজদার স্তব্ধ হয়ে গেল, চোখ কুঁচকে বলল, আমি আবার কি করলাম? শায়না হঠাৎ চেঁতে উঠে বলল, কি করেছেন মানে? আপনাকে ভাত খেতে বলেছি, তখন খেয়ে বসবেন, খাবো না এটা কেমন কথা? তাজদার শার্টটা নামিয়ে রেখে ধীরে সুস্থে উত্তর দিল, আমার খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না। কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? শায়না তার সাথে আর কোনো কথাবার্তা না বলে সোজা বিছানায় উঠে বসল। পিঠের নিচে বালিশ ঠেলা দিয়ে পা ভাঁজ করে শান্ত গলায় বলল, খেয়ে নিন। কথার ভেতরে আদেশের সুর। তাজদার টেবিলে রাখা ভাতের প্লেট আর তরকারির বাটির দিকে তাকালো, তারপর দৃষ্টি গেল শায়নার দিকে। শায়না তখন চোখ বুজে বসে আছে। তাজদার বলল, আমি যদি বলি খাবো না, তাহলে তুমি কি আমাকে জোর করে খাওয়াবে শায়না মমতাজ? শায়না এবারও নীরব, কোনো প্রতিক্রিয়া নেই। মনোযোগ পাওয়ার জন্য তাজদার বলল, এগুলো এভাবে পড়ে থাকবে, ঠান্ডা হয়ে যাবে, আমি খাবো না মানে খাবো না। কিন্তু সেটা নিছক মুখের কথা নয়। তাজদার সিদ্দিকী এবার সিদ্ধান্ত নিল তার 14 গোষ্ঠীর সাধ্য নেই তাকে টলাবার। এটাই সব সময়কার নিয়ম। শায়না মমতাজের জন্য সেটা কখনো পরিবর্তন হবে না। তাজদারও বিছানায় উঠে বসল। কিছুক্ষণ পর হেলান দিয়ে শুয়ে পড়ল। এক হাত তুলে চোখ ঢেকে রাখল। শায়না চোখ বুজে শুয়ে রইল। আজ যদি তাজদার সিদ্দিকী ভাত না খায় তাহলে সে কি করবে তার নিজেও জানে না। সে অনেকক্ষণ ধরে আক্ষেপ করল, কিন্তু না, তাজদার সিদ্দিকীর পক্ষ থেকে কোনো নড়চড়াই নেই। এমন জেদি মানুষ সে জীবনেও দেখেনি। ঘুমিয়ে পড়েছে। শায়নার ভেতরের রাগ ফসফস করছে। একবার তাকিয়ে দেখল সে, তারপর আবারও শুয়ে পড়ল। ঠিক তখনই তিতলির গলা ভেসে এলো, শায়না ভাত খেতে আসো। কিছুক্ষণের মধ্যেই স্বর পাল্টে গেল, ভাবি ভাত খেতে আসেন। শায়না হঠাৎ তাজদারের দিকে তাকালো, তারপর শক্ত করে ধরে হাতটা চোখের উপর থেকে সরিয়ে দিল। হাতটা নামাতেই তাজদার সিদ্দিকী এমন দৃষ্টিতে তাকালো যে শায়নার সব কথা আটকে গেল গলায়। তাজদার ধীর স্বরে বলল, সমস্যা কি? শায়না একটা শব্দ উচ্চারণ করল, ভাত। তাজদার ভ্রু কুঁচকে বলল, বলেছি খাবো না, কথাটা কি কথার মতো শোনায়নি? আমি কি তোমার সঙ্গে মশকরা করছি? ঠিক তখনই আবারও তিতলির ডাক শোনা গেল, আম্মু ডাকছে, ভাত খেতে আসো ভাবি। তাজদার শুনে নির্লিপ্ত স্বরে বলল। শায়না চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো। তাজদার তখনও শোয়া আছে। শায়নাকে দেখে আবার জিজ্ঞেস করলো, সমস্যা কি? এবার শায়না কোনো জবাব দিল না। তাজদার কপাল কুঁচকিয়ে তার দিকে চেয়ে আছে। শায়না একদম সোজা গিয়ে তার পাশে শুয়ে পড়ল, গায়ের উপর কাঁথা টেনে। তাজদার কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল, তারপর হঠাৎ কনুইয়ের ভর দিয়ে ঝুঁকে শক্ত করে শায়নাকে নিজের দিকে ফিরিয়ে আনলো। শায়না বিরক্ত মুখে তার হাত সরিয়ে দিয়ে বলল, কি চাই? তাজদার ধীর সুরে জিজ্ঞেস করল, তুমি না খেয়ে চলে এসেছ? শায়না ঠান্ডা কণ্ঠে বলল, আমি না খেলে আমাকে জোর করে খাওয়ানোর মতো আহ্লাদী মানুষ তো আর এ বাড়িতে নেই। সে আবারও তার হাত সরিয়ে দিল। তাজদার গম্ভীর স্বরে বলল, টেবিলে যা রাখা আছে সেগুলো খেয়ে নাও মমতাজ।
শায়না পাশ ফিরে শুয়ে রইল। তাজদার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি খাচ্ছ না কেন? আমার না খাওয়ার সাথে তোমার সম্পর্ক কি? শায়না এবারও কোনো উত্তর দিল না। তাজদার বিরক্ত হয়ে তাকে জোরে টেনে তুলে বসল। শক্ত কণ্ঠে বলল, খেয়ে নাও চুপচাপ। ভাত খাওয়া নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। শায়না তার চোখে চোখ রেখে খ্যাপাটে দৃষ্টিতে পড়ল। আপনি ভাত না খেয়ে ভালো করেননি। আমি আর কোনো দিনও আপনাকে খাওয়ার জন্য অনুরোধ করব না। যারা মানুষের অনুরোধ আবদার পায়ে ঠেলে দেয়, আমি তাদের কাছে দ্বিতীয়বার যাই না অনুরোধের আবদার নিয়ে। কথাটা মনে রাখবেন। কথাটা বলেই সে হঠাৎ বিছানা থেকে নেমে গেল। তাজদার তার দিকে তাকিয়েই রইল। শায়না চুপচাপ চেয়ার টেনে ভাত খেতে বসল। মাথায় ঘোমটা টেনে নিল। তাজদার বালিশে মাথা রেখে ঠোঁটের কাছে হাত ঠেকিয়ে আর চোখে তাকিয়ে রইল তার দিকে। শায়না খাওয়া শেষ করে সোজা গিয়ে শুয়ে পড়ল। আর চোখে তাকাতেই তাজদার তাকালো। এবার শায়না সরাসরি চোখে চোখ রাখল। তাজদার তা দেখে গলা ছাড়ল, চোখ সরিয়ে নিল। শায়না কাঁথা টেনে নিতে নিতে ঠান্ডা স্বরে বলল, খাবারের সাথে ফালতু রাগ দেখায় না আমি। বেকুবরা শুধু এইসব রাগ দেখিয়ে নিজেকে কষ্ট দেয়। আই লাভ মাইসেলফ। তাজদার কোনো কথা বলল না। শায়না পাশ ফিরে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে দেখল বাসনটা খালি, শুধু মুরগির হাড়গুলো পড়ে আছে, সাথে একটা চামচ। সে নিজে মাত্র কয়েক লোকমা খেয়েছে, বাকিটা। বাসনগুলো রান্নাঘরে নিতে নিতে শায়নার ঠোঁটের কোণায় যে হাসির রেখাটা ফুটল কিছুক্ষণের জন্য, সেটা তাজদার দেখে ফেলল ঘর থেকে বেরোনোর সময়। কপাল কুঁচকে জিজ্ঞেসও করল, সকাল সকাল জিনে ধরেছে নাকি? হাসছো কেন? শায়না গম্ভীর ভঙ্গিতে বলল, বিড়ালের বেশে জিন ঘরে ঢুকতেই পারে, ছোটবেলায় দাদিমার মুখে শুনেছি। তাজদার অবাক হয়ে বলল, বিড়াল? শায়না গম্ভীর গলায় বলল, জি, বাসনে অর্ধেক ভাত ছিল, সেগুলো খেয়ে গেছে। বিষয়টা বড় আম্মুকে জানাতে হবে। নতুন বউয়ের ঘরে জিনভূত থাকাটা ভীষণ অস্বাভাবিক। আপনি কি কাল রাতে কোনো অস্বাভাবিক কিছু টের পেয়েছিলেন? সে একেবারে সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলছিল। তাজদার এড়িয়ে গিয়ে কাবার্ড থেকে কাপড় চোপড়গুলো বের করতে লাগলো, কোথাও যাওয়ার প্রস্তুতি। হঠাৎ থেমে শায়নাকে জিজ্ঞেস করলো, ব্লু রঙের ওয়েস্টকোটটা কোথায়? শায়না ঠোঁটের কোণে তির্যক হাসি টেনে উত্তর দিল, হয়তো বিড়ালটাই চুরি করে নিয়ে গেছে রাতে। তাজদার মাথা দুলিয়ে বলল, হতে পারে। সকাল থেকে আবার আমার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়েছে। কি ভুলভাল খেয়েছি কে জানে। লক্ষণ ভালো না। এতক্ষণ শায়নার বেশ মজাই লাগছিল, কিন্তু এবার সে সত্যি রেগে গেল। তাজদারের সাথে আর কোনো কথা না বলে সে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তার এটো খেয়ে গ্যাস্ট্রিক। বাড়ির উঠানে গাড়ি দাঁড়িয়ে আছে। নতুন বউ নিয়ে রসনারা যাবেন মামার বাড়ি। গাড়ির সামনে দাঁড়িয়ে তাজদার আনিসের সাথে কথা বলছে। অনেক আগে থেকেই কথা ছিল নতুন বউকে নিয়ে বেড়াতে যাবে তাজদার, কিন্তু নানা কারণে যাওয়া হয়নি। এবার রোশনারা জেদ করলেন সময় ফুরিয়ে আসছে বলে, ছেলে বউকে নিয়ে সব জায়গায় ঘুরে আসা দরকার। তাজদার চাইছিল না, কিন্তু শায়না এমনভাবে রাজি করল তাতে মনে হয়েছে ব্যাপারটা আসলে তার ইচ্ছে, রোশনারার নয়। তাজদার তাই সম্মতি দিল। আজকাল সে বউয়ের মন পাওয়ার চেষ্টাও করছে খুব। উদ্দেশ্য একটাই, শায়নাকে সাথে নিয়ে লন্ডনে যাওয়া। দরকার হলে সে 6 মাসের যাত্রা পিছিয়ে দেবে, কিন্তু একা যাবে না। তবে সেটা আদৌ হবে কিনা সে নিজেও নিশ্চিত নয়। রোশনারা সবাইকে বলছে, যেহেতু গাড়িতে করেই যাচ্ছে তাই শাড়ি আর হিজাব পরো, বোরখা পরতে হবে না। সোজা আমাদের বাড়ির গেটের সামনে গিয়েই গাড়ি থামবে। শায়না তার কথা মতো গোল্ডেন রঙের একটি শাড়ি পরেছে, সাথে গায়েরি ব্লাউজ। ব্লাউজে সিকোয়েন্স আর স্টোনের কাজ আছে, সাথে মানানসই হিজাব আর ব্যাগ। দামি শাড়িটা গায়ে অসাধারণ মানিয়েছে। রোশনারা তিতলিকে নিয়ে গাড়িতে উঠে বসেছেন। শায়না তাদের পিছু পিছু বেরিয়ে এলো। আনিসকে দেখে একটু থামল। আনিস রোশনার সাথে কথা শেষ করে শায়নাকে লক্ষ্য করল। শায়না বলল, আজ অফিস? আনিস বলল, আজ ছুটি নিয়েছি। আচ্ছা আসি। আম্মাকে বলল, আমি গেলাম, সাবধানে যাস। আচ্ছা। ভাইয়ের সাথে কথা বলে শায়না গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই তাজদার এগিয়ে এলো। গাড়ির কাছে এসে নিচু স্বরে বলল, মেকআপ কম হয়েছে শায়না মমতাজ। শায়নার বুকের ভেতরটা হঠাৎ থক করে উঠল। সে মোটেও একগাদা মেকআপ করেনি, তবুও সে জানে তাকে সুন্দর লাগছে, খারাপ লাগছে না। এই লোকটা ইচ্ছে করে এমন কথা বলছে যাতে সে রেগে যায়। তার চোখ মুখ গরম হয়ে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল। ঠিক তখনই তৌসিফ দৌড়ে এসে রোশনারকে বলল, বড় আম্মু, আমিও যাচ্ছি। রোশনারা বলল, তুই ড্রাইভিং ভালো করে শিখেছিস তো নাকি? তৌসিফ বলল, শিখেছি। তিতলি আদেশ দিল, ড্রাইভার সাহেব এসিটা অন করে দিন। তৌসিফ জানলা দিয়ে হাত ঢুকিয়ে তার মাথায় চাপড় দিল।
তিতলি চেঁচিয়ে উঠল, আমার চুল! বাদর কোথাকার। তৌসিফ ড্রাইভিং সিটে গিয়ে বসল। তার পাশের সিটে তাসদার। তাসনু ভাই এসে রোশনার পাশে বসবে বলে জানালো, তাই তিতলি নেমে গিয়ে শায়নার পাশে বসল। বলল, শোনো, তোমাকে বকশিস টকশিস দিলে সোজা নিয়ে ফেলবে, নানা করবে না, ঠিক আছে? শায়না বলল, পাগল। গাড়ি ছেড়ে দিল। তিতলি বলল, আমার বড় মামা বড় মামি, ছোট মামা ছোট মামি। তাসনুভা হঠাৎই ধমকে উঠে বলল, তিতলি চুপ, বেশি কথা বলো তুমি, কান উড়ে যাচ্ছে, এত কিসের কথা? বলেই সে কানে ইয়ারপিসগুলো গুজে দিল। তিতলি মুখ মোচড় দিয়ে বলল, সব জায়গায় একে মাতব্বরি দেখাতে হবে।